স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই আমরা? আমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, গুড। তো গতকাল ক্লাস পর্যন্ত আমরা যেটা শিখেছি, আমরা প্রথম দিনে আলফাবেট শিখেছি এবং ওটার পাশাপাশি আমরা নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় সেটা শিখেছি। এবং গতকালকে আমরা শিখেছি হচ্ছে কিভাবে বেগ্রুসুঙ্গন করতে হয়, কিভাবে একজন মানুষের সাথে যখন দেখা হবে কিভাবে কথা বলবো, কিভাবে বাই বলবো, কিভাবে বলবো পরে দেখা হবে, সেগুলো শিখেছি। এবং পাশাপাশি সপ্তাহের নাম, মাসের নাম শিখেছি, নাম্বারস আমরা শিখেছি। এবার আমাদের সময় হয়েছে হচ্ছে সেন্টেন্স তৈরি করা, নিজে নিজে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। কারণ আমরা যখনই কথা বলি, ইংলিশ আমরা শিখেছি, বাংলা শিখেছি আমরা, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু ইংলিশ আমরা এডিশনাল আমরা শিখেছি ছোটবেলা থেকে। কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সেন্টেন্সগুলো বিশেষ করে হচ্ছে ফান্ডামেন্টালি তৈরি হয়। তো সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের জানাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা পড়বো হচ্ছে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয়। এই ফর্মুলার মাধ্যমে আমরা প্রত্যেকটা সেন্টেন্স, জার্মান ভাষায় যত সেন্টেন্স স্ট্রাকচার আছে ম্যাক্সিমাম এই ফর্মেটেই আসলে চলে। তবে আমরা যখন আতসোয়াই করবো, বে আইনস বেতসোয়াই যখন আমরা পড়বো, তখন আরো কিছু এডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হবে, সেটা অন্যরকম। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে হবজাস এবং নেবেনসাস। যখন দুইটা একসাথে হয়, ব্রিজ হয়, তখন স্ট্রাকচারটা কিছুটা পরিবর্তন হয়। তবে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার। শুরুতে আসি পার্সোনাল প্রোনোমেন। এটা হচ্ছে জার্মান ভাষায় একটা গ্রামাটিক্যাল একটা পার্টকে ওরা বলে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, যেটা আমরা ইংলিশে বলি সাধারণত নাম, পরবর্তীতে আমরা প্রোনাউন বলি ইংলিশে। তো এক্ষেত্রে আমরা সবাই ট্রাই করবো বলার, যেমন সাধারণত আমি, আমি মানে হচ্ছে ইস। এটা অনেকে ইহ বলে, খ উচ্চারণ করে অনেকে ইখ। যেমন বাভারিয়া স্টেটের দিকে সাধারণত তারা ইখ বলে আর কি। আবার সুইজারল্যান্ডের দিকেও কিন্তু তারা ইখ বলে, কারণ সুইজারল্যান্ডও কিন্তু জার্মান, সুইস জার্মানটা ইউজ হয় আর কি। এবং অস্ট্রিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু আবার ইখ বলে ওরা। তো ইখ এবং ইস দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, যার যেটা প্রেফারেন্স। তো এটা হচ্ছে ইস, আমরা সাধারণত অ্যানার্ভের দিকে এবং স্ট্যান্ডার্ড জার্মান সাধারণত ইস বলে আর কি। ইস মানে হচ্ছে আমি। দু, এটাকে ডু না বলে ডে না বলে আমরা সাধারণত দয়ের মতো উচ্চারণ করবো, আমরা বলবো যে দু। দু মানে হচ্ছে ইংলিশে হচ্ছে ইউ অথবা তুমি বলা হয় সাধারণত। তো এটা সাধারণত আমরা বলি হচ্ছে ইনফর্মালি, যখনই আমাদের কোনো কলিগ, আমাদের ফ্রেন্ডস অথবা বাবা মা, হ্যাঁ, অথবা যাদের সাথে আমরা কমফোর্টেবল ফ্রি, যারা ফর্মাল কোনো সম্পর্ক না, তাদেরকে আমরা সাধারণত দু বলে আমরা সম্বোধন করি। এবার আসি হচ্ছে এয়া জি এস। এয়া জি এস এটা মানে কি? এয়া জি এস হচ্ছে, এয়া সাধারণত আমরা যেহেতু আমরা লাস্ট ক্লাসে আমরা কথা বলেছি আর্টিকেল নিয়ে, পুরুষবাচন, মহিলাবাচন, বস্তুবাচন, তিনটে এখানে জেন্ডার আছে। জেন্ডার হিসেবে তারা ল্যাঙ্গুয়েজটাকে এভাবে বলে। তো এয়া, এয়া মানে হচ্ছে যেহেতু আর আছে এখানে, আমরা উচ্চারণ করার চেষ্টা করবো হচ্ছে এয়া, আরটা উজ্জ্বল রেখে আমরা বলার চেষ্টা করবো। কেউ যদি এয়ার বলতে চান, অ্যাবসলিউটলি ফাইন। এয়া, এয়া মানে হচ্ছে হি। জি মানে হচ্ছে সি। এস মানে হচ্ছে ইট। এস জি এস, এটা তিনটা একসাথেই। এটা কেন? কারণ হচ্ছে আমরা যখন ভেয়াব কনজুগেশন করব, ভেয়াব কনজুগাসিয়ন বলা হয় এটাকে, ভেয়াব কনজুগাসিয়ন, এটা প্রত্যেকটা ভার্ব কিন্তু ডিপেন্ড করে সাবজেক্টের উপর। এই জন্য এই জিনিসগুলো আমাদের মনে রাখাটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আসলে হচ্ছে ভিয়া। ভিয়া মানে হচ্ছে আমরা, উই, আমরা সবার কথা বলছি ভিয়া। ইয়া, ইয়া মানে হচ্ছে তোমরা। যেমন আমি আছি, আমি আপনাদের সবাইকে বলছি তোমরা। ঠিক আছে, তোমরা সবাই, এটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, ইয়া। জি, আরেকটা জি আছে। এই জি আর এই জি দুইটাই কিন্তু সেম দেখতে। কারণ এটা হচ্ছে স্মল লেটার, এটাও কিন্তু স্মল লেটার। তার মানে এটা, এগুলো যখন বাক্যের যে কোনো জায়গায় বসবে তখন স্মল লেটার হবে, কিন্তু যখনই বাক্যের শুরুতে বসবে, এগুলো কিন্তু যেহেতু আমরা জানি বাক্যের শুরুতে কখনো কোনো সেন্টেন্স ওয়ার্ড যদি বসে সেটা ক্যাপিটাল লেটার হবে। সেক্ষেত্রে এই এস গুলো কিন্তু বড় হাতের হবে। সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো সেটা আমরা সামনের ক্লাসগুলোতে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তবে আপাতত এতটুকু জানি, জি মানে হচ্ছে ফিমেল বোঝানো হয়, এবং সেম ওয়ার্ড জি মানে হচ্ছে তারা বোঝানো হয়। তারা কিভাবে? যেমন এখানে বাইরে কোনো মানুষ আছে, আমি বলছি তারা, তারা কাজ করছে, ইংলিশে যেটা বলা হচ্ছে দে। এরপর আরেকটা আসি হচ্ছে, সেটা হচ্ছে জি। এই জি হচ্ছে বড় হাতের জি। এটা বাক্যের যে জায়গায় বসুক, মাঝখানে, শেষে,
যে জায়গায় বসুক ডাজন্ট ম্যাটার, সবসময় এটা থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং এটা হচ্ছে ইউ, আপনি সম্বোধন করা, যেরকম আমরা ইংলিশে সাধারণত আপনি, আহ, আপনি যখনই বলেন ইউ দিয়ে সবকিছু আসলে কভার করা হয়, কিন্তু আমাদের বাংলায় কিন্তু আমরা আপনি, তুমি, হ্যাঁ, তুই, অনেকগুলো ফর্ম আছে আমাদের, অনেকটা কিন্তু জার্মানও কিন্তু ওরকম। তো তো সেক্ষেত্রে আম, এগুলো আমরা শিখলাম পার্সোনাল প্রোনাউন। ইস মানে হচ্ছে আমি, দু মানে হচ্ছে তুমি, এস জি এস মানে হচ্ছে পুরুষ, মহিলা অথবা বস্তু কোনো বাচন, এস জি এস। ভিয়া মানে হচ্ছে আমরা সবাই, ইয়ে মানে হচ্ছে তোমরা, জি মানে হচ্ছে তারা, অন্য কারোর কথা বলতেছি, ওরা ওদের কথা বলতেছি তারা, আর জি মানে হচ্ছে ফরমান, আপনার কথা বলছি, একজন আপনি হতে পারে, দুইজন আপনি হতে পারে, অনেক আপনি হতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে হচ্ছে রেসপেক্ট, আপনি। ইয়া কুতুব ভাই। ভাই ওই যে আপনারা, আপনারা বললে তো। এখন জি machen das, আপনি, আমরা যেরকম বলি আপনারা বাংলাদেশ, মানে বাংলায় বলি আপনি অথবা আপনারা, এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে কিছু কেসের উপরে। কেস নিয়ে আমরা আলোচনা করব নেক্সট স্লাইডে, বিশেষ করে আপনি এবং আপনার, আপনারা, এটা ডিপেন্ড করে কাজের উপরে। যেমন কিছু কারক আছে আমরা বাংলায় যেটুকু বলি, এটা নেক্সট স্লাইডে আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে। এই যে যে প্রশ্নটা করলেন এগুলাকে বলা হচ্ছে জার্মানে আকুজাটিভ এবং ডাটিভ বলা হয়। আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না এই মুহূর্তে, তবে পার্সোনাল প্রোনোমেন আমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন। ঠিক আছে? তো এক্ষেত্রে আকুজাটিভ এবং ডাটিভ এটা আমরা যতটুকু মনে রাখতে পারি, দুটো হচ্ছে দুইটা কেস, এগুলা কারক বলা হয় বাংলায়। তো ইস মানে হচ্ছে আমি, মিশ মানে হচ্ছে আমার। কুতুব্বাই যে প্রশ্নটা করলো এক্স্যাক্টলি ওরকম, আমি, ইস মানে হচ্ছে আমি, মিশ মানে হচ্ছে আমার, দু মানে হচ্ছে তুমি, দিশ মানে হচ্ছে তোমার, এয়া মানে হচ্ছে আম, সে, কোনো পুরুষের কথা বলতেছি, ইন মানে হচ্ছে সে ব্যক্তিটা, ওই ব্যক্তিটার কথা বলতেছি, তার কথা বলতেছি স্পেসিফিক ভাবে, ইংলিশে আমরা যেটা বলি হচ্ছে হিম। জি, একটা মহিলার কথা বলতেছি, জি মানে হচ্ছে সি। আর ইংলিশে আমরা যদি কারকটা চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে হার, এটা অ্যাকুজাটিভে পরিবর্তন হয়ে হার হবে। অ্যাকুজাটিভ কখন হবে এই মুহূর্তে আমরা সেটা আম, আমাদের আপনাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই, আমরা নেক্সট ক্লাসগুলোতে আর অনেক পরে অ্যাকুজাটিভ শিখবো। অ্যাকুজাটিভ এখন এক্সপ্লেন করা টু আর্লি হয়ে যাবে আপনাদের জন্য, সেটা আপনারা ডাইজেস্ট করতে পারবেন না। তবে এই কারকগুলো আমাদের এই মুহূর্তে শেখা প্রয়োজন। এরপরে আসি হচ্ছে এস। এস এর অ্যাকুজাটিভও কিন্তু সেম, কিন্তু হ্যাঁ, কোনো পরিবর্তন এখানে হয় না, এস থাকে। ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা, উন্স মানে হচ্ছে আমাদের, ইয়া মানে হচ্ছে তোমরা, অয়েস মানে হচ্ছে তোমাদের, জি মানে হচ্ছে আপনারা, যেটা ইংলিশ হচ্ছে দে। আর এই জি যদি আকুজাটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে জি থাকে, দ্যাম হয় তখন, আপনা, সরি, তারা, অথবা সরি, দে মানে হচ্ছে তারা, আর হচ্ছে তাদের, দ্যাম মানে হচ্ছে তাদের বোঝানো হয়। এই জি মানে হচ্ছে ফর্মাল ওয়েতে, এবং এটা আকুজাটিভও যদি হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, জি জি থাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ডাটিভে। ডাটিভ কি? ডাটিভ সাধারণত আমাদের আইনসে খুব বেশি প্রয়োজন নেই, তবে আম, আপনাদের জানার প্রয়োজন, সেক্ষেত্রে আমি স্লাইডে ইনক্লুড করে দিয়েছি। যেহেতু একটা স্লাইড আছে, একটা স্লাইড আপনারা সবকিছু একসাথে শিখে ফেলেন, এই চার্টটা খুব ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা পার্সন। ইস যদি থাকে মিয়া হবে, কেন মিয়া হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে পরবর্তী যে আমাদের সেন্টেন্সের সিচুয়েশন আছে, অবজেক্টের উপর ডিপেন্ড করে, ভার্বের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে এগুলো পরিবর্তন হয়। এটা এই মুহূর্তে ওই ওগুলো কিছুটা কমপ্লেক্স ব্যাপার, ওই কমপ্লেক্স ব্যাপারগুলোতে আমরা এই মুহূর্তে ডাইভ করছি না। আমাদের এই মুহূর্তে যে জিনিসটা প্রয়োজন, আমরা শুধুমাত্র পার্সোনাল প্রোনোমেনটা আমরা শিখবো, ঠিক আছে? ওটার বাইরে বাইরে আকুজাটিভ, আকুজাটিভ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ডাটিভ সাধারণত এ ওয়ানে খুব বেশি প্রয়োজন হয় না। আশ্রয়, বে আইনস, এরপরও লেভেলে আশ্রয়তে সাধারণত আম, ডাটিভটা খুব বেশি বিস্তারিতভাবে এক্সপ্লেন করা হয়, কারণ এগুলো অনেক বিশাল একটা চ্যাপ্টার আর কি, চ্যাপ্টার না বলবো, অনেক বিশাল একটা পার্ট, তো এগুলো বুঝতে হলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝতে হবে। তো ইস যদি হয় সেক্ষেত্রে মিয়া হবে, মিয়া মানে হচ্ছে এটা অনেকটাই আমার বলা হয়, কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যেটা বললাম সেন্টেন্সের উপর, ভার্বের উপর, প্রিপোজিশনের উপর। দু দু যদি হয় সেটা ডাটিভ যদি হয় ডিয়া হবে,
এয়া যদি থাকে সেটা ইন না হয়ে সেটা ইম হয়ে যাবে। ঠিক আছে। জি, আকুজাটিভের জায়গায় কোনো জি পরিবর্তন হয় না ফিমেলের ক্ষেত্রে, কিন্তু সেটা ডাটিভ হলে ইয়া হয়ে যায়। এস যদি থাকে, আকুজাটিভ এস থাকবে, কিন্তু ডাটিভ হলে সেটা ইম হয়ে যাবে। উনস, ভি এর যদি থাকে সেক্ষেত্রে উনস, উনস দুইটাই সেম থাকবে। ইয়ের ক্ষেত্রে অয়েস, অয়েস দুইটাই সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তনটা হচ্ছে এখানে জি যেটা দে আছে সেটা ইন হবে। ঠিক আছে, আর এই জি যেটা আছে সেটা দাটিভ যদি হয় সেটা ইন থাকে। তো এই মুহূর্তে আপনাদের এটা নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই, এক্সট্রা ভাবারও প্রয়োজন নেই। জাস্ট এই স্লাইডটা আপনারা এই মুহূর্তে আকুজাটিভ এবং ডাটিভের জন্য এই জিনিসটা আপনাদের শুধু একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা আকুজাটিভ ডাটিভ আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়। দাটিভটা তবে আগজেরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। কেউ একজন পড়বেন, বাম পাশেরটা একজন পড়েন, মাঝখানেরটা একজন, দাটিভ একজন পড়েন, তিনজন তিনটা পড়েন। মেহেদী হাসান ভাই পড়বেন বাম পাশেরটা। Ich, du, er, sie, es, wir, ihr, sie, sie. আম, উই মানে হচ্ছে কি ভাই বলেন তো ভাইয়া, আমরা যদি বলি জার্মানি কি বলবো? Wir, আমরা যদি বলি সেটা জার্মানি কি বলবো আমরা? আকুজেরি বাড়ি বলবে? না, আমি প্রশ্ন করেছি যে আমরা যদি হয় সেক্ষেত্রে ভিয়া হবে আর কি। তো এই জিনিসটা জাস্ট আমি একটু মেক শিওর করতে যাচ্ছিলাম যে আপনি বুঝতে পেরেছেন কিনা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে। যে কুতুব ভাইয়া প্রশ্ন করেছিলেন, আপনার হ্যান্ড রেজ করেছিলেন সম্ভবত আপনি। হুম হুম। জি, শিওর। আহ, ভাইয়া এই যে আকুজাটিভ মানে মূলত ইংলিশে কি বোঝায়? ইংলিশে এটার কোনো ফর্ম আসলে নেই। ইংলিশের এটার অস্তিত্ব নেই আনফরচুনেটলি, কারণ ইংলিশে এই ধরনের অ্যাকুজেটিভ ডাটিভ দুইটা ডিপেন্ড করে ইয়ের উপর, কিন্তু এই ধরনের কোনো কিছু অস্তিত্ব আসলে ইংলিশে নেই। তবে এটা আমরা যখন পড়বো তখন এটা নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, ইমন ভাইয়া আপনি অ্যাকুজেটিভটা একটু পড়বেন এটা। Mich, dich, ihn, sei, ich, জি, uns, হবে জি। äh, sie, ich, uns, ও, ich, sei, এটা হচ্ছে অয়েশ, euch, জি, sei, জি, sie, sie. এক্স্যাক্টলি, জি উন জি। আচ্ছা সারা আপু আপনি ডান পাশেরটা পড়েন, দাটিভ। mir, dir, আহ, ihm, আহ, dir, এটাকে আপু আমরা বলবো হচ্ছে মিয়া। oh, mir, wir, ihm, ihr। ভাই আমি অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল করতে ভুলে গেছি, আমাকে যদি আরেকবার বলে দিতেন। আপনি আমার সাথে সাথে ট্রাই করেন, মিয়া, মিয়া, দিয়া, দা, দিয়া, ইয়া, দিয়া, দিয়া, exactly, ইম, ইম, ইয়া, ইয়া, ইম, ইম, উনস, uns, অয়েশ, euch, ইনেন, ihnen, ইনেন। ihnen। এক্স্যাক্টলি। তো এখানে থ্যাংক ইউ, দুইটা, শিওর, পারবো। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আই ছোট হাতের একটা খেয়াল রাখতে হবে, এই ইন এন মানে হচ্ছে দে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর বড় হাতের যদি আই হয় সেটা মানে হচ্ছে জি বোঝানো হয়েছে। এই ইন এন এটা যেখানে বাক্যের যেখানে বসুক, এগুলো কিন্তু কোনো মানে ক্যাপিটাল লেটারে থাকবে সবসময়। যেমন এটা এই জি আর এই ইন এন যেটাই থাকবে এগুলো ক্যাপিটাল লেটার হবে সবসময়। ওকে, সমস্যা নেই। আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে সেম স্লাইড, তবে এখানে আপনাদেরকে আরো বোঝার জন্য আসলে কারক মানেটা কি, যে আমরা আকুচারি পড়ছি, ডাটিভ পড়ছি, এই যে কুতুব ভাই যে প্রশ্নটা করলো মাত্র, যে ইংলিশ এটা মানেটা কি। ইংলিশে আসলে এটা কোনো অস্তিত্ব নেই, কারণ আকুজাটিভ ডাটিভ এটা ইংলিশে এমন কোনো গ্রামাটিক্যাল পার্ট কিন্তু ইংলিশে আমরা দেখি না আর কি, যেটা বাংলায় পুরোপুরি না দেখলে তবে কিছুটা এটার আম, ছোঁয়া আছে বলা যায়। বাংলায় কারক আমরা যেটা বলতে পারি, কারক আমরা ছোটবেলায় শিখেছি, যেমন কর্তৃকারক, কর্মকারক,
করণ কারক, নিমিত্ত কারক, অপাদান অথবা অধিকরণ কারক। কারকগুলো কি, এটা কিসের উপর ডিপেন্ড করে? কারকগুলো ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপর, কিছু কিছু জায়গায় অবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট এবং অবজেক্টের উপর ডিপেন্ড করে কারকগুলো পরিবর্তন হয় কিভাবে সেটা। যেমন কর্তৃকারক, কে করছে কাজটা, সাবজেক্ট। কর্মকারক, কি করছে, ঠিক আছে। করণ কারক, কিসের ধারা করছে, মানে অবজেক্টটা কি, কারো কোনো আম, সহযোগিতার মাধ্যমে করছে অথবা নিজে করছে কিনা। করণ কারক। নিমিত্ত কারক, মানে কাকে করছে অথবা কি জন্য করছে, রিজন কি। অপাদান কারক, কোথা থেকে, কেন, এই রিজনগুলা। এবং অধিকরণ কারক আমরা যদি বলি কোথায় এবং কেন। এক্স্যাক্টলি এতগুলো কারক কিন্তু জার্মানে কিন্তু এখানে নেই। এখানে আমরা তিনটা কারক সাধারণত পড়ি জার্মানে, সেটা হচ্ছে আকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভ। গেনেটিভ সাধারণত আইনস আত সোয়াই প্রয়োজন নাই, বে আইনসে গেনেটিভ আসলে আমাদের প্রয়োজন হবে আর কি। তবে এ আইনসে আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র আকুজাটিভ, ঠিক আছে। ডাটিভ কিছু কিছু ক্ষেত্রে, তবে ডাটিভে শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন গুলোর প্রয়োজন, বাকি জিনিসগুলো ডাটিভে আইনসে জন্য টু ডিফিকাল্ট আর কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো আমাদের এখানে আম, যে জিনিসটা শেখার সেটা হচ্ছে আমরা সাবজেক্ট গুলো কি। ইস মানে হচ্ছে আমি, দু মানে হচ্ছে তুমি, এ আর জি এস মানে হচ্ছে পুরুষ মহিলা এবং বস্তুবাচন, ভিয়া মানে হচ্ছে আমরা, ইয়া মানে তোমরা, দে জি মানে তারা অথবা দে, আর জি মানে হচ্ছে ফর্মাল আপনি, একের অধিক হইতে পারে একজন হতে পারে। এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়, এবং এই চারটা আমাদের একটু ক্লাসের পরে আপনাদের যখন সময় হবে এই চারটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে মিশ কখন হচ্ছে, ইসের পরিবর্তে মিশ হচ্ছে, যেটা ইংলিশে আমরা পড়েছিলাম যে আই এর পরিবর্তে মি হয়, যেমন আমাদের প্রোনাউনগুলো যদি চেঞ্জ হয়। হ্যাঁ, তারপরে দু যদি মানে ইউ তো ইউই থাকে, হি থাকলে হিম হয়, তো এক্স্যাক্টলি ইংলিশের মতো অনেকটা। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতে হয়। সেন্টেন্স, এটাকে বলা হচ্ছে ডেয়া জাটস বলা হয়। ডেয়া জাটস মানে কি, এটা সাধারণত আমরা জানি একটা সেন্টেন্স, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, যেটা আমরা ইংলিশে শিখেছিলাম। তো অনেক কিছুর মিলে একটা সেন্টেন্স থাকে, তৈরি হয়। তো জার্মানি কিন্তু এর ব্যতিক্রম না, জার্মানি কিন্তু সেম। তো সেটা কিভাবে হয়, একটা ইউনিভার্সাল স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেখানে সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটা করবে, ভার্ব যে কাজটা হবে, অবজেক্ট হচ্ছে যে কাজটা করছে, অবজেক্ট। তো এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যখনই কোনো কথা বলবো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভার্বের পজিশন ঠিক আছে কিনা। আপনারা যখনই কথা বলবেন, এক্সামে যান অথবা যার সাথে কথা বলেন, এক্সামিনার সবসময় চেক করবে আপনার ভার্ব পজিশন ঠিক আছে কিনা, ঠিক আছে। ভার্বের পজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট জার্মান গ্রামাটিক্যাল দিক থেকে। সেকেন্ড পজিশনে সবসময় থাকবে আমার ভার্ব, আমি যেভাবেই করি সেকেন্ড পজিশনে দিব। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি প্রথম পজিশনে দিব, তবে সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি, কারণ আমরা ইংলিশে যদি যখন প্রশ্ন করি আমাদের ভার্বটা কিন্তু প্রথম পজিশনে আসে, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় zum Beispiel können wir das machen, আমরা এইভাবে কথা বলি। যখন টিপিক্যাল জার্মানরা যখন কথা বলে, ওরা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওটা কিন্তু ফলো করে না যখন মানে মুখে কথা বলে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, আমার সুপারভাইজার ওই দিন জিজ্ঞেস করতে, আমরা কি এটা করতে পারি, können wir das machen zum Beispiel, তখন সে আমাকে রিপ্লাই করলো, ইয়া auf jeden Fall können wir das machen। মানে মানে গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু বলা উচিত ছিল wir können das machen, কিন্তু সে বলেছে, খুবই ফাস্ট বলেছে সে, können wir, können wir কে সে একসাথে করে können wir বলে ফেলেছে, können wir das machen। তো নেটিভ স্পিকাররা যখন কথা বলে, ইংলিশে আমরা প্রায় এরকম দেখবো, ওরা কিন্তু ওরা মানে ওরা বাই বর্ন ওরা কিন্তু এইভাবে কথা বলছে, তো ওরা জানে না স্ট্রাকচার কিভাবে কাজ করে, একটা ভার্ব কিভাবে কাজ করতেছে, অথবা আকুজাটিভ কি ডাটিভ কি, ওরা কিন্তু জানে না। তো আমরা কিন্তু গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু ওদের চেয়ে কিন্তু ভালো জানি, কারণ ওরা কিন্তু শিখে নাই। আমি যদি জিজ্ঞেস করি, আমি একবার জিজ্ঞেস করেছিলাম ডাটিভ প্রিপোজিশন, বলে যে ডাটিভ, মানে সে একটু ইয়ে পড়ছে, মানে ডাটিভ মানে তারা ছোটবেলা থেকে এটা শিখছে। তো আমাদেরকে যদি হুট করে এখন যদি কোনো কারকের কথা জিজ্ঞেস করে, তো আমরা একটু স্বাভাবিকভাবে বাংলা ভাষায় আমরা কিন্তু একটু ইতস্তত ফিল করবো। আমি কিন্তু জানি না, কিন্তু হয়তো অনেকেই জানি না, নাও জানতে পারি, স্বাভাবিক, আমি নিজেও কিন্তু জানি না। তো সেম। তো তবে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার, এবং ভার্ব সবসময় সোয়াইটে পজিশনে বসবে। আম, কারো কোনো প্রশ্ন?
ওকে, এবার আসি ভার্ব নিয়ে আমরা কথা বলবো। ভেয়াব, ভেয়াব কনজুগাসিয়ন একটা ওয়ার্ড আমরা শুরু থেকে শুনে আছি। ভেয়াব কনজুগাসিয়ন এটা মানে কি? ভেয়াব কনজুগাসিয়ন, কনজুগাসিয়ন এটা মানে কনজুগাসিয়ন মানে হচ্ছে কনজুগেশন করা, ঠিক আছে? এর আমি আগে বলেছিলাম একটা ভার্ব ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপরে। এই যে আমরা শুরুতে যে পড়লাম ইস, দু, এর, জি, এস, ভিয়া, ইয়া, জি, আমরা পড়েছি, কেন পড়েছি? একটা রিজন ছিল আমরা ভার্ব গুলাকে কনজুগেশন করব। যখনই কোনো সেন্টেন্স তৈরি করব সেটা ডিপেন্ড করবে আর আমাদের ভার্ব প্রয়োজন হবে, আমাদের সাবজেক্ট আছে। প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করার আগে আমরা আমাদের যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অলরেডি আমরা শিখে ফেলেছি। এগুলো বাইরে কোনো সাবজেক্ট আর নেই জার্মান ল্যাঙ্গুয়েজে, এগুলো হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন আসি হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের কনজুগেশনটা কিভাবে হচ্ছে। কমন, কমন হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে টু কাম, কোথাও আসা। মানে আমি তোমাকে বলছি আসার জন্য, টু কাম। তো এখন এই কমেন এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? বেস ভার্ব বলা হয় আর কি। বেস ফর্ম, এটা বেস ফর্ম হচ্ছে কমেন। কমেন মানে হচ্ছে কোথাও আসা। কিন্তু খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম ভার্বের শেষে কিন্তু, ম্যাক্সিমাম সব না, ম্যাক্সিমাম ভার্বের শেষে কিন্তু ইএন থাকে। ইএন যদি থাকে সেটা আমরা ভার্ব কনজুগেশনটা কিভাবে করব? খেয়াল রাখতে হবে যে ভার্বগুলোর শেষে আমাদের ইএন আছে, এই ভার্বগুলা সাধারণত ইএন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা আমি বলবো হচ্ছে 90 to 95% কিন্তু এই ফর্মুলাতে কাজ করে। তো আমাদের এটা যদি মনে রাখি, আমরা যত ভার্ব কনজুগেশনে আমাদের আসুক, যত ভার্বই আমাদের আসুক, আমরা এই ফর্মুলার মাধ্যমে সবগুলা কিন্তু কভার করে ফেলতে পারবো 90 to 95%। তবে ম্যাক্সিমাম কিন্তু এরকম। তবে কয়েকটা কিছু স্লাইট এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হলুদ ইয়েতে যেটা দেখতে পাচ্ছি ইএন, হলুদ, ঠিক আছে? হলুদটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, ইএন যেটা থাকে ইএন কে সরিয়ে দিয়ে ইসের জায়গায় ইস যদি হয় সেক্ষেত্রে ই দিতে হবে। কিভাবে? ফর এক্সাম্পল, ইস কমে আমি আসছি, এখানে ইএনটা বাদ দিয়ে শুধুমাত্র ই হয়েছে। ইসে ইস যদি থাকে সেক্ষেত্রে ই যোগ হবে, ইএনটা বাদ হয়ে ই যোগ হবে। সেম ভাবে দু যদি থাকে এসটি যোগ হবে, মানে ইএন চলে গেছে, ইএন চলে গিয়ে এসটি হয়েছে। যেমন দু কমস্ট, দু কমস্ট, যে টি আছে টিটাকে আমরা ত এর মতো উচ্চারণ করবো, দু কমস্ট। এবার আসি হচ্ছে এয়া, জি, এস, তিনটাই সেম। হুম, এই মানে তিনটার, এই জন্য আমরা সবসময় তিনটাকে একসাথে করি, একটা একটা স্ল্যাশ দিয়ে আমরা সবসময় একসাথে লিখি আর কি। এয়া, জি, এস যেটাই হোক, ইএন পরিবর্তন হয়ে টি যুক্ত হবে, এয়া, জি, এস কমস। এখানে কিন্তু আবার টিটা কিন্তু অনেকটা টি এর মতো উচ্চারণ হবে, ট উচ্চারণ হবে না। এস, জি, এস কমট, টি, কমট। ভিয়া যদি থাকে সাধারণত ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্ব যেভাবে থাকবে ওভাবে থাকবে। কিভাবে সেটা? ভিয়া কমেন, ভিয়া কমেন। সেম ভাবে জি মানে হচ্ছে ফর্মাল, এবং জি যেটা হচ্ছে আমাদের দে বোঝানো হয়েছিল আমরা, দুটোই যদি থাকে এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, কমেন কমেনই থাকবে। তার মানে কি বুঝলাম? ভিয়া, জি, জি, এই তিনটার ক্ষেত্রে ভার্ব যেভাবে থাকবে ওভাবে থাকবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইয়া মানে হচ্ছে তোমাদের কথা বলে যদি বলি তোমরা, সেক্ষেত্রে কমড হবে, একটা টি যুক্ত হবে এখানে। অনেকটা বলা যায় ইয়ারের মতো, তবে কিছুটা স্লাইট ডিফারেন্স হয়। এটা আমরা অনেকগুলো ভার্ব সামনে দেখবো, সেক্ষেত্রে সামনে কিছু পরিবর্তন হয়, কিছু রেগুলার ভার্ব আছে, কিছু ইরেগুলার ভার্ব আছে, সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা শিখবো। তবে আমাদের এই মুহূর্তে যেটা জানা প্রয়োজন, কোনো ভার্ব যদি থাকে, নাটশেলে আমরা যদি বলি খুবই ওভারভিউ, কোনো ভার্ব আমার কাছে আছে ভিয়া, জি, জি, এই তিনটার ফর্ম বেস ফর্মই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ইজ যদি থাকে সেক্ষেত্রে শেষে ই যুক্ত হবে, ইএনটা বাদ দিয়ে ই যুক্ত হবে, সেক্ষেত্রে হবে ইস কমে, দু কমস, এস, জি, এস কমড। মানে এস, জি, এস থাকলে টি যুক্ত হবে, আর ইয়ে যদি থাকে সেক্ষেত্রে টি যুক্ত হবে। বুঝতে পেরেছি আমরা? হুম, হুম। জি ভাইয়া, প্রশ্ন করুন। ভাইয়া মানে আমরা যদি আরেকটা এখানে মানে লাইক ওয়ার্ড আনি লাইক স্পিলেন, হ্যাঁ, তাহলে হবে স্পিলে হুম। টু স্পি হ্যাঁ, আমরা আরো কিছু ওয়ার্ড, টোটাল। আরো অনেকগুলো ওয়ার্ড আছে, শুধু একটা না, অনেকগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে? তো আমরা অনেকগুলো ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। তবে আপাতত আমরা এতটুকু বুঝছি কিনা, যে জিনিসটা আমাদের গ্রামাটিক্যাল পার্ট বোঝার কথা, এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারো? সমস্যা নেই, আমরা আরো কয়েকটা ভার্ব আমরা
দেখবো, হ্যাঁ কুতুব ভাই যেটা বললেন স্পিলেন, স্পিলেন আমাদের একটা ভার্ব আছে, সেটা আমরা সামনে দেখবো। এবার হচ্ছে মানে ধরেন এটা সব ওয়ার্ডে আমরা তো ইউজ করতে পারবো না, যেগুলাতে ইউজ করা যায় এই নিয়মটা ইউজ করতে পারবো। কোন ভার্বে আপনি করতে পারবেন না বললেন? মানে সব ওয়ার্ডে তো যেমন আমরা মানে সেম এই রুলসটা ফলো করতে পারবো না, মানে সব। এখন কোনো ভার্ব কি আপনি আপনার মনে আছে যে ভার্বে এই ফর্মুলাটা কাজ করে না? ফর না এক্সাম্পল, না, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, না এটা আমি শুরুতে বলেছি 90 to 95% কিন্তু এই ফর্মুলা কিন্তু কাজ করবে, কিছু এক্সেপশন সব সময় থাকে। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশন কখনো নর্মাল রুলস এর মধ্যে পড়ে না। ঠিক আছে, কিন্তু 90 to 95% মানে মেজরিটি অফ ভার্বস ফলো দিস রুলস, একদম মোটামুটি সব ভার্বই কিন্তু এই ফর্মুলার মধ্যে কাজ করে। তবে কয়েকটা ভার্ব কিন্তু ইরেগুলার ভার্ব থাকে, কিছু ভার্ব এক্সেপশনাল ভার্ব থাকতে পারে, ঠিক আছে, ওইটা হয়তো ফর্মুলাটা নাও কাজ করতে পারে। তবে ম্যাক্সিমাম আমরা যদি এই ফর্মুলাটা কাজ করি, মোটামুটি সব ভার্বই কিন্তু এর মধ্যে কাভার হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে wohnen, wohnen মানে হচ্ছে আম, ich wohne zum Beispiel, এটা যেহেতু ডাব্লিউ, ডাব্লিউ কে আমরা ভে এর মতো উচ্চারণ করি, তো সেক্ষেত্রে যেহেতু ইস থাকে, ইসের সাথে আমাদের ই যুক্ত হবে। ich wohne, du wohnst, সেম ফর্মুলা, কুতুব ভাই যে প্রশ্ন করলেন সেম ফর্মুলা এখানেও কিন্তু কাজ করতেছে। ich wohne, du wohnst, er sie es wohnt, wir wohnen, ihr wohnt, sie wohnen। আচ্ছা, আম, সঙ্গীত ভাই এটা একটু পড়বেন ভার্ব কনজুগেশনটা। जी भैया। Ich wohne, du wohnst, er, sie, es wohnt, wir wohnen, ihr wohnt, sie wohnen। জি জি, wohnen, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলো আমরা পড়ার আগে আমরা আরো দুইটা ভার্ব সম্পর্কে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট দুইটা ভার্ব, এটা হচ্ছে হাবেন ভার্ব এবং জাইন ভার্ব। হাবেন মানে হচ্ছে টু হ্যাভ, এটা আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই হাবেন ভার্বটা আমাদের প্রয়োজন হবে। সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট যদি কোনো আমাদের সেন্টেন্স যদি তৈরি করতে পারি, আমরা এখন প্রেজেন্ট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখবো, কিন্তু পরবর্তীতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কিভাবে সেন্টেন্স তৈরি করতে, পাস্ট টেন্স নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা নিয়ে শিখবো। আর পাস্ট টেন্স ব্যবহার করার জন্য হাবেন ভার্বটা হচ্ছে একমাত্র ভার্ব, যে একটা মাত্র ভার্ব দিয়ে হাবেন ভার্বটা মানে আমি পাস্ট টেন্স, আমি প্রেজেন্ট পারফেক্টটা আমি ইউজ করতে পারি। তবে হাবেনের পাশাপাশি আরো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে জাইন ভার্ব। ঠিক আছে, ওই জাইন ভার্বের উপরে ডিপেন্ড করে, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে জাইন ভার্ব, এই দুইটা মাত্র ভার্ব আছে, যে দুইটা ভার্বের মাধ্যমে সাধারণত আমরা যখনই স্পিকিং, আমরা যখনই কথা বলি তখন এই দুইটা ভার্ব আমরা ইউজ করি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে হাবেন ভার্ব। তো এই হাবেন ভার্বের কনজুগেশন জানাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আম, এটা হচ্ছে ich habe, du hast, er sie es hat, wir haben, ihr habt, sie haben। আচ্ছা, এটা কেউ পড়বেন একজন, রাজীব ভাইয়া পড়েন। Ich habe, du hast, er, sie, es hat, wir haben, ihr habt, sie haben। জি জি, হাবেন, এক্স্যাক্টলি। তো একটা জিনিস খেয়াল করেছি এখানে, আমরা আগের যে ফর্মুলাটা আমরা পড়েছি এখানে সাধারণত এখানে টি থাকবে, এস এর সাথে টি থাকবে, এর সাথেও কিন্তু টি থাকবে, কিন্তু এখানে আসে কিন্তু একটা এই জায়গায় কিন্তু একটা স্লাইড, একটা পরিবর্তন আসছে। কিভাবে? যেমন এস টি আসছে এখানে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখানে এএসজিএস হাট হয়েছে, এএসজিএস হাফট হয়নি। পার্থক্য হচ্ছে ইয়ে যখন হয়েছে তখন হাফট হয়েছে, এএসজিএস যখন হয়েছে সেখানে হাট হয়েছে। এই হাট, এই দুইটা পরিবর্তনের মাধ্যমে কেন হাট হয়েছে, কারণ হচ্ছে না হয় দুইটা কিন্তু একসাথে সেম হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এই জন্য দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য একটাতে তারা হাট দিয়েছে। কেন দিয়েছে? এরা যারা জার্মান আসলে তৈরি করেছে একদম গোড়াপত্তন থেকে, হয়তো তারা এটা অ্যান্সার করতে পারবে। আর ইয়ের ক্ষেত্রে তারা হাফ দিয়েছে। তো আম, এই দুইটার মাধ্যমে, মানে দুইটাতে যেহেতু টি আছে, কিন্তু দুইটাতে যখন আমরা এএস এর যখন বলবো টি থাকবে, হার্ট থাকবে, কিন্তু ই এর যখন বলবো দুইটা কিন্তু কনফ্লিক্ট হয়ে যেতে পারে। তো কনফ্লিকশন এটা এটা আইডেন্টিফাই করার জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য দুইটাকে তারা ডিফারেন্ট ভাবে লিখেছে। তো এটা হচ্ছে আমাদের হাভেন ভার্ব। হাভেন ভার্বটা আমি আরেকজনকে বলবো পড়ার জন্য, জ্যোতি আপু একটু পড়বেন। জি ভাই।
Ich habe, du hast, er, sie, es hat, wir haben, ihr habt, sie haben. জি জি হাবেন। ওকে গুড। এবার আসি হচ্ছে আমরা আরেকটা যে ভার্বের কথা বলেছিলাম, এটা সেম একটা আমাদের আমরা আগে যেটা পড়েছি। ওকে সরি, আমি এটা মিস করে ফেলেছি, জাইন ভার্ব। এবার আসে হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্বটা কি? জাইন ভার্ব হচ্ছে ইংলিশে আমরা যেরকম টু বি ভার্ব পড়েছি, এক্স্যাক্টলি টু বি ভার্বটাই হচ্ছে জার্মানে আমরা বলি হচ্ছে জাইন ভেয়ার বলি। জাইন ভার্ব মানে হচ্ছে কোনো কিছু হওয়া। তো সেক্ষেত্রে ইশ বিন আমরা একদম শুরুতে পড়ছিলাম, মনে আছে? ইশ বিন ওসমান গনি, এই যে আমরা শুরুতে কি বলে এটাকে, জিস ফোস্টেলেন পড়ছিলাম, মনে আছে আপনাদের সবার? ইশ বিন দিয়ে আপনারা নাম দিয়েছিলেন। জি ভাইয়া। জি ভাইয়া। Exactly. ইশ বিন কেন হয়েছে? এই কারণে হয়েছে, ইশের সাথে বিন বসে। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা জাইন ভার্ব। ইশ বিন আমি হই, অথবা আই অ্যাম ইংলিশে যদি বলি, কারণ এম ইজ আর আমরা পড়ছিলাম না জাইন টু বি ভার্বে, এম ইজ আর ওয়াজ অয়ার, এক্স্যাক্টলি সেম হচ্ছে জাইন ভার্ব এখানে। ইশ বিন আমি হই, দু বিস্ট তুমি হও, এর জি এস ইস্ট সে হয়, wir sind খেয়াল রাখতে হবে, এটাকে আমরা জিন বলবো, কারণ এটা যেহেতু এস আছে, এটা জেটের মতো উচ্চারণ করব, জিন্ড বলবো, জাইন বলবো না। অনেকে আমরা জাইন বলি, জাইন না, এটা জাইনটা কারেক্ট না, এটা বলবো হচ্ছে জিন্ড। কারণ এটাকে আমরা ই এর মতো উচ্চারণ করি, আইকে ই এর মতো উচ্চারণ করি, ওই জন্য জিন্ড হবে, ঠিক আছে? এটাকে আমরা আই উচ্চারণ করি না, যার মানে আমরা আইকে কি উচ্চারণ করি? ই উচ্চারণ করি, ওই জন্য হবে জিন্ড। wir sind, ihr seid, ihr seid, sie sind। ওকে, ইয়ামিম আপু আপনি একটু পড়বেন এটা। জি ভাইয়া। Ich bin, du bist, ihr, sie, es ist, wir sind, ihr seid, sie seid। আচ্ছা, যে জিনিসটা আমি একটু আগে বলেছি, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা আমি আমি প্রায় সময় শুনি আমরা এটাকে জাইন বলি। ইয়ামিম আপু এটা আমরা বলবো হচ্ছে জিন্ড। ইয়ে, wir sind, ihr seid, sie sind। আবার একটু ট্রাই করেন প্রথম থেকে। Ich bin, du bist, ihr, sie, es ist, wir sind, ihr seid, ihr seid, যে এখানে এন নেই, ঠিক আছে? ihr seid, sie seid, জিন্ড, আবার বলুন জিন্ড। sind। ওকে, এখানে যেহেতু কোনো এন নেই, সরি বলার কোনো কারণে আমরা ভুল করি, ভুল করতে 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 আমরা শিখবো, ঠিক আছে? এখানে কোনো হেজিটেট ফিল করার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, কোনো কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে শেখার জন্য আসছি, আমরা ভুল করব, ভুল করার মধ্যে কোনো লজ্জা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আপু এটা আপনি আবার এই তিনটা একটু আবার ট্রাই করেন। wir sind, ihr seid, sie sind। Wir sind, ihr seid, sie sind, sie sind। sie sind। Correct. আবার বলেন। Wir sind, ihr seid, sie seid। হুম হুম, না সরি, sie sind। sie আসলে sind। ভাইয়া আমার বেবি বিরক্ত করতেছে, তো আমি মনোযোগ দিতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। ওকে, রাজীব ভাই বলুন। হ্যাঁ, এস টি একসাথে থাকলে কি ভাই আমরা ত এর মতো উচ্চারণ করব, নাকি এটা মানে সিচুয়েশন হিসেবে ভাই আমাদের ট হবে আবার মানে বলুন। ওয়ার্ডে? ভাইয়া, এস আর টি একসাথে থাকলে তখন কি আমরা এটা ত এর মতো উচ্চারণ করবো না ট এর মতো? সাধারণত ত এর মতো উচ্চারণ করা হয়। বিস্ট, ত, বিস্ট ট বলে না, এটাকে ত বলে। এসটি থাকলে সাধারণত ত বলে আর কি। আর যদি যেমন ইস্ট, আবার এখানে কিন্তু ট উচ্চারণ করে, তো এটা ডিপেন্ড করে আর কি, এক একটা ওয়ার্ড ওভাবে আসলে উচ্চারণ করা হয়। তো স্পেসিফিক ভাবে এই জায়গায় কোনো রুলস নেই যে এসটি থাকলে যে ত উচ্চারণ করতে হবে, অথবা এস মানে এস না থাকলে আপনাকে ট এর মতো উচ্চারণ করতে হবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে মানে ভার্বের উপর অথবা ওয়ার্ডের উপর। কিছু কিছু ওয়ার্ড আসলে এসটি না থাকলেও টি এর মতো উচ্চারণ হবে, তো এটা ডিপেন্ড করে আর কি। তো এটা স্পেসিফিক কোনো রুলস নেই আসলে। তবে এগুলো আমরা যখনই পড়বো, পড়তে পড়তে আমরা শুনতে 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 পড়তে পড়তে আমরা এগুলো আমাদের শেখা হয়ে যাবে। যেমন দু বিস্ট, তো এই জায়গায় ট এর মতো উচ্চারণ হয়, এস জি এস ইস্ট, এটা কিন্তু আবার ট এর মতো উচ্চারণ হয়। তো এক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো রুলস কিন্তু কাজ করে না। ওকে গুড। আর কারো কোনো প্রশ্ন হাভেন এবং জাইন ভার্ব নিয়ে? এই দুইটা বার খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম প্রত্যেকটা জায়গায় এই ভার্বগুলোর এই দুইটা গুলাই ফেলতে দিবে।
জি কেমন হইবে। মানে সবকিছু কেমন জানি কমপ্লিকেটেড লাগতেছে, মানে কমপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই। আমি আপনারা যেটা ভুলে করবেন, ফেলতেছে একটার সাথে আরেকটা, মানে গুলে ফেলার কিছু নেই। আমি একদম সবচেয়ে সহজ উপায় আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি, একদম মানে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কারণ আমি জানি কখন আপনাদেরকে কোন জিনিসটা এই ইনপুট দিতে হবে, কারণ একসাথে যদি সব পড়াই ফেলি সেক্ষেত্রে আপনাদের অ্যাবজর্ব করতে সমস্যা হবে। তো স্টেপ বাই স্টেপ হবে। আপনারা যেটা করতেছেন, আপনি আপনার ক্ষেত্রে আমার কাছে আপনি সম্ভবত আরো একটা A1 করতেছেন, কোথাও মানে কোনো একটা শুলেতে, তাই না? জি ভাইয়া, আইস পিস বে আইস ওইটা। হ্যাঁ, তো এই ওই জায়গায় ওইগুলো হচ্ছে খুবই ইন্টেন্স কোর্স। জি খুব ইন্টেন্স কোর্স হওয়ার কারণে ওখান থেকে আপনি অনেক বেশি ইনফরমেশন পাচ্ছেন। ঠিক আছে, জি ওখান জি থেকে আপনি অনেক ফাস্ট আপনাকে পড়াচ্ছে, কিন্তু আমরা এতটা ফাস্ট জি। যাব না। এতটা ফাস্ট যদি আমি পড়াই আপনাদেরকে, আপনারা কখনোই জার্মান শিখতে পারবেন না, টু বি অনেস্ট। তো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি আপনাদেরকে। ক্লাসে যেটা করতে পারবেন, আপনি আপনি যেটা ট্রাই করবেন, যতটুকু ইনফরমেশন দিচ্ছি জি এক্স্যাক্টলি ততটুকু ইনফরমেশন নেবেন। বেশিও নেওয়ার প্রয়োজন নেই, কমও নেওয়ার প্রয়োজন নেই। বেশি যদি নেন সেক্ষেত্রে আপনি এটা বুঝতে আপনার সমস্যা হবে। ঠিক আছে, যতটুকু পড়াই এক্স্যাক্টলি ততটুকুই বুঝার চেষ্টা করেন। যদি না জি বুঝেন 100 বার প্রশ্ন জি। করেন, আর মাই আচ্ছা, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। আম, এটা আমরা পড়েছি। এবার আসি হচ্ছে আমাদের আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম হচ্ছে শুরু থেকে যে আমাদের পার্সোনাল প্রোনাউন শিখলাম, সাবজেক্ট শিখলাম, ভার্ব কিভাবে পরিবর্তন হয়, ভার্ব কনজুগেশন গুলো আমরা শিখলাম। এবার আসি নতুন নতুন আমরা কিছু ওয়ার্ড শিখবো, নতুন নতুন কিছু ভার্ব শিখবো, ভার্ব কনজুগেশন শিখবো। যেমন ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক সামথিং। ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন মানে হচ্ছে কোনো কিছু পান করা। তো এক্ষেত্রে কি হয়, ইস ট্রিঙ্কে হবে সেম ফর্মুলা, ইস ট্রিঙ্কে দু থ্রিংস, মানে এখানে এসটি হয়েছে যেহেতু এটা দু, er sie es trinkt, wir trinken, ihr trinkt, sie trinken। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা প্রশ্ন করার আমরা পার্টিসিপেট করি। আচ্ছা, তো এখানে সেম ফর্মুলা আমাদের কাজ করবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা জানি। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি, আমি আম, পানি পান করি, এই সেন্টেন্সটা কিভাবে বলতে পারি? সেন্টেন্সটা খুবই সহজে বলতে পারি। সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি মানে কি। আমি মানে হচ্ছে কি, ইস, আমরা জানি। পানি পান করি, এই যে পান করা, পান করা এটা হচ্ছে ভার্ব। পান করা ইসের সাথে কি বসে? আপনারা যে কেউ পার্টিসিপেট করতে পারেন। রিংকে ইসের ই- সাথে ইসের ইসের সাথে বিন বসে, ইস বিন। এক্স্যাক্টলি ইসের সাথে বিন বসে, ওটা হচ্ছে জাইন ভার্ব। ভার্বগুলো আপনাকে ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে। এখন আমাদের বাংলায় আমি আপনাকে প্রশ্ন করেছি হচ্ছে আমি পানি পান করি, আমি পানি হই এটা না। আমি যদি পানি হই সেক্ষেত্রে ইস বিন বাসা হবে, ইস বিন বাসা, যেটা কি মেক সেন্স করে? কোনোভাবে মেক সেন্স করে না। আমি কি পানি হতে পারবো? পারবো না। তো ইসের সাথে বিন কখনো হবে না। তো আমি পানি পান করি, পান করা, পান করা মানে কি? পান করা মানে হচ্ছে টু ড্রিঙ্ক। তো আর এটাকে জার্মানে আমরা বলেছি ট্রিঙ্কেন। তো ইসের সাথে কি বসে? ট্রিঙ্কে বসে। আমি কি পান করি? পানি পান করি, ইস ট্রিঙ্কে ভাসা। খেয়াল রাখতে হবে ভাষা, এটা কিন্তু ডাব্লিউটা কিন্তু বড় হাতে। কেন বড় হাতে? এটা হচ্ছে একটা নাউন, এটা একটা আর্টিকেল আছে। আর্টিকেলটা কি? এটা হচ্ছে ডাস ভাষা। আর্টিকেল নিয়ে আমরা সামনে আলোচনা করবো, তবে আপাতত ওইদিকে আমরা যাচ্ছি না। আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা আজকে শিখবো কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, প্রেজেন্ট টেন্স কিভাবে তৈরি করবো, সেন্টেন্স শিখে যেতে হবে আমাদেরকে। আমি পানি পান করি। আমি যদি প্রশ্ন করি তুমি পানি পান করো, কিভাবে বলবো আমরা? কেউ বলতে পারবেন? দু প্রিন্স ভাষা। দু থিংস পাসা, কারণ দুইয়ের সাথে এসটি বসে, থ্রিংস বসে, যে ভার্বটা আমরা শিখলাম এখানে থ্রিংস বসে। যদি বলি আমরা পানি পান করি, তাহলে কিভাবে বলবো? ভিয়া ট্রিঙ্কেন Wir trinken পাসা। Wasser. যদি বলি যে আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বললাম, আপনাকে ফর্মাল ওয়েতে, আপনি পানি পান করেন, কিভাবে? Sie trinken Wasser. ট্রিঙ্কেন ই ট্রিঙ্কেন, এক্স্যাক্টলি, জি ট্রিঙ্কেন পাসা। খেয়াল রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে এই চারটা, আমাকে এই চারটা আমাদের মাথায় রাখতে হবে। ইস যদি থাকে কিভাবে ই হবে, আমাকে এবার মনে রাখতে হবে। এস এস টি কখন হবে? দুধ যদি থাকে। এস জি এস থাকলে টি হবে। হ্যাঁ, ই এর থাকলে টি হবে। বাকি সব জায়গায় ভিয়া জি অথবা জি যেটাই হোক, ভার্বের কোনো পরিবর্তন হবে না। এভাবে আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আসি হচ্ছে আরো আমরা কিছু ইয়ে করি, যেমন হচ্ছে এসএন। হ্যাঁ, এসএন এর আগে, এসএন এর চেয়ে একটা ইরেগুলার ভার্ব।
তো এসেনটা বলার আগে আমরা স্পিলেনটা আমরা পড়ি, ঠিক আছে, যেটা কুতুব ভাই বলেছিলেন স্পিলেন। যেমন স্পিলেন, যদি আপু আপনি একটু পড়বেন স্পিলেন ভার্বটা এখানে। কতটুকু পড়বে? এই ভার্ব কনজুগেশনটা পড়বেন জাস্ট একটু। স্পিলে। স্পেলে হুম। তারপরটা পড়বো পুরোটা? এক্স্যাক্টলি। আচ্ছা, স্পেলে, দু স্পেলেস্ট, ডু স্পিলস। এয়া কারণ স্পিল, হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে স্পিল বললাম, তারপর এস আছে, তো স্পিল এল আর এস মানে একসাথে হয়েছে স্পিলস্ট। স্পিলস্ট। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে এয়া, জিয়া এস, স্পিল্ড। ভাই এখানে জিয়ার হচ্ছে কেন? আচ্ছা, এটা আমার টাইপিং মিস্টেক ছিল। হুম হুম। ঠিক আছে। এয়া জি এস স্পিল্ড, হুম ভিয়া স্পিলেন, হুম। ইয়া স্পিল্ড, জি জি স্পিলেন। জি জি স্পিলেন। এবার আমি যদি প্রশ্ন করি আপনাকে, আমি ফুটবল খেলি, আপনি কিভাবে বলবেন? আপনি বলুন। স্পেলে, হুম। তারপর আমি ফুটবল খেলি, স্পেলে ফুটবল। এটাকে আমরা ফুসবাল বলি আর কি, সাধারণত ফুটবলকে ফুসবাল বলি। যদি বলি আপনি এবার দু দিয়ে বলুন, তুমি ফুটবল খেলো। দু স্পিলেস্ট ফুটবল। আবার বললেন দু স্পিলেস হবে না, স্পিলেস যদি হইতো, যদি একটা ই থাকতো তখন স্পিলে হইতো, খেয়াল করতে হবে। স্পি এল এ যদি ই যদি থাকতো স্পিল হইতো, যদি ই নেই তাহলে স্পিলস। আবার বলেন। এক্স্যাক্টলি। দু ফুটবল। দুই স্পেস ফুটবল। যদি বলি যে সে ফুটবল খেলে, সে বলতে পুরুষকে বোঝানো হয়েছে, তাহলে এয়া স্পিল্ড ফুটবল। দেয়া স্পিল্ড ফুটবল। যদি বলি আম, মহিলার ক্ষেত্রে, জি স্পিল্ড ফুটবল। স্পিল্ড ফুটবল। একটা জিনিস খেয়াল করেছেন আপনি, এখানে এই জিটা কি ছোট হাতের হবে না বড় হাতের হবে বলুন তো দেখি। এটা বড় হাতের হবে, কেন বড় হাতের হবে? এটা হবে যেহেতু বাক্যের শুরুতে আছে, এই জন্য এটা বড় হাতের হবে। আচ্ছা, হুম, এবার সামনে আমরা আরো কিছু দেখছি, এরপর হচ্ছে আমরা ফুটবল খেলি, তাহলে ভাইয়া এটা যদি ফার্স্টে বড় হাতের হয় তাহলে তো বুঝতে সমস্যা হয়ে যাবে যেটা কি মহিলা লিঙ্গ নাকি আপনি বোঝাচ্ছি, ফরমাল বোঝাচ্ছি। ওকে, ওটাতে আমি আসছি আপু, জাস্ট এ সেকেন্ড, আমরা শেষ করি এটা। আমরা ফুটবল খেলি এটা বলবো। ভিয়া স্পিলেন ফুটবল। স্পিড অ্যান্ড ফুটবল। তারপর হচ্ছে তোমরা ফুটবল খেলো। ইয়া স্পিল্ড ফুটবল। স্পিল্ড ফুটবল। এবার আসি, যদি বলি যে আপনি ফুটবল খেলেন, মানে ফর্মাল। জি স্পিলেন ফুটবল। স্পিল্ড অ্যান্ড ফুটবল। আপনি এবার পার্থক্যটা বুঝতে পারছেন? কোন জায়গায় পার্থক্য বলুন তো দেখি, খুঁজে পান কিনা? এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে? আছে। হুম পার্থক্যটা হুম, আচ্ছা, এটা স্পিল্ড এটা স্পিলেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। পেয়েছেন? হ্যাঁ ঠিক আছে। এইভাবে আপনি বুঝতে পারবেন কোনটা জি ফিমেল বোঝানো হয়েছে, কোন জি দিয়ে মেল বোঝানো হয়েছে। ওকে। এটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে ভার্বের উপর, ওই জন্য এটাকে ভার্ব কনজুগাসিয়ন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা। তো সরি, ওই জন্য ভার্ব কনজুগেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আরো একটা ওয়ার্ড কিন্তু সাবজেক্ট কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে কি জি। এটা হচ্ছে দে বোঝানো হয়েছে, দে। এই ক্ষেত্রে কিন্তু সেম হবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। জি স্পিল এন্ড ফুটবল যদি বাক্যের শুরুতে যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? ওটা বোঝার জন্য আসলে কোনো স্পেসিফিক ইয়ে নেই, ওটা বোঝার জন্য আমাদের পরের সেন্টেন্স অথবা আগের সেন্টেন্সটাকে খেয়াল করতে হবে। ওই সেন্টেন্সগুলোতে ইনফরমেশনটা থাকবে, এটা দিয়ে কি ফর্মাল বোঝানো হয়েছে নাকি এটা দিয়ে দে বোঝানো হয়েছে, ঠিক আছে, কারণ এখানে দুইটাই কিন্তু সেম। তো এটা বোঝার জন্য পরের সেন্টেন্স অথবা আগের সেন্টেন্সটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে। যদি আপনি বুঝতে পেরেছেন এটা। জি ভাই। Good. এরপর আমরা ওয়ান বাই ওয়ান আসি। আম, সঙ্গীত ভাইয়া, আপনি ভোনেন, ভোনেন না, সরি, স্প্রেখেনটা একটু পড়েন কাইন্ডলি। Okay. Ich spreche, এটা কি ভাই স্প্রেশে হবে না স্প্রেখে হবে? স্প্রেশও বলা যায়, স্প্রেখেনও বলা যায়। স্প্রেখে আমরা আমি স্প্রেখে বলি, তো অনেকে স্প্রেশও বলে, দুটোই কারেক্ট। কোনোটা আসলে ভুল না, কোনোটাই রং, মানে ইয়ে না, দুটোই কারেক্ট, আপনি যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। তো স্প্রেখে আচ্ছা। বলতে বলা যায়, অথবা
আমি সাধারণত খ দিয়ে বলি আর কি, স্প্রেখে বলি। আপনি চাইলে বলতে পারেন অথবা স্প্রেশও বলতে পারেন। আচ্ছা, আমাদের এখানে সবাই ফ্রেশে বলে আর কি, এই জন্য বলতেছিলাম এইদিকে দেখছি। আপনি কোন স্টেটে থাকেন? এনআরবিতে ভাইয়া। আচ্ছা, আপনাদের ওদিকে ইয়ে বলে, স্প্রেশে বলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমি তাহলে পুরোটা পড়বো, এটা পড়বো। হুম। Ich spreche, du sprichst, ihr, sie, es spricht, wir sprechen, ihr spricht, sie sprechen. জি জি, স্প্রেখেন। যদি বলি যে আপনি আম, জার্মান বলেন, তাহলে কিভাবে সেন্টেন্সটা করবেন? Ich spreche Deutsch, হুম হুম du sprichst, হুম হুম। okay, আপনি du sprichst Deutsch, I mean same, যত কত পরে বলে আসবে। তারপর যদি বলি যে Er, sie, এস স্প্রিক্ট ডয়েচ, সাধারণত এস দিয়ে কিন্তু এখানে স্প্রিক্ট হয় না, মানে বলা যাবে না, কারণ এস হচ্ছে তো এখানে নিউট্রাল, তো কারণ ইট, হ্যাঁ, বস্তু রাইট, বস্তুতে এখানে কথা বলতে পারবে না। এ আর জি বলা, তো তো টু বি স্পেসিফিক এখানে এসটা হবে না। ওকে, তারপরে ভিয়া স্প্রেখেন, আমরা জার্মান বলি। বলুন, আমরা যদি যদি বলি wir sprechen Deutsch, হুম, তোমরা জার্মান বলো, ihr spricht Deutsch, আপনি জার্মান বলেন। sie sprechen Deutsch. স্প্রেখেন ডয়েচ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া। এভাবেই কিন্তু আসলে একটা সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। এটা হচ্ছে একদম বেস ফর্ম, ঠিক আছে? কিভাবে আমার কাছে একটা ভার্ব থাকবে, ওটাকে কনজুগেশন করে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে আমি আমার অবজেক্টটা, যেই অবজেক্টই থাকুক, অবজেক্টটা আমি এখানে অ্যাড করব। আচ্ছা, এরপর আসি আরেকজন, সারাপু, আপনি ট্রাই করেন দেখি। আম, ভোনের নিয়ে ট্রাই করেন। ভোনের মানে হচ্ছে টু লিভ, ইস, ভোন। আপনি বলেন হচ্ছে আমি ঢাকায়, চিটাগং। চিটগাং এ বসবাস করি। হুম হুম। Ich wohne in চিটাগং। ফোনে সাধারণত আমরা যখনই বলি এটা ইন থাকে আর কি, একটু ও বার in, হ্যাঁ, হ্যাঁ। ফোনে। Ich wohne in চিটাগং। এটা শর্ট ফর্ম সিটিজি দিলাম। তুমি চিটাগং থাকো। দুতে কিভাবে বলবো? bones ফোন, ভুলে গেছি আসলে। টু ফোনস ইন চিটাগাং। তারপর সে bones পুরুষ যদি বলে সেক্ষেত্রে কিভাবে বলবো আমরা? এ অর জি, বোন্ট হবে, কারণ আমরা পড়ছিলাম bone, না এখানে, এই স্লাইডটাতে আমরা পড়ছিলাম না, এ আর জি এস যদি থাকে সেক্ষেত্রে কি হয়? টি হয়। হ্যাঁ, wohnen, wohnen, সরি, হ্যাঁ, এটা একটু, ihr, sie, এয়ার জিএস বন্ড হয়। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এটা প্রত্যেকটা ভার্ব তো আসলে ডিপেন্ড করে, কিন্তু আমাদের এটা মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইস যদি থাকে ই থাকবে, দু থাকলে এস টি হবে, এয়ার থাকলে টি হবে, ইয়ার থাকলে টি হবে। বাকি দুইটা ফর্মে কিন্তু বেস ফর্মটা থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো জি, সেক্ষেত্রে আম, যদি বলি যে পুরো, মানে কোনো স্পেসিফিক ব্যক্তির কথা যদি বলি যে মারিয়ার কথা বলি, মারিয়া কি হবে এখানে তাহলে বলুন তো দেখি? মারিয়া হলে কি হবে? ভন্ট হবে। কেন wohnt, ভন্ট হবে? কেন ভন্ট হবে? কারণ মারিয়া এ আর জি এস এর মধ্যে sie, হ্যাঁ, sie, সি না, এটা হচ্ছে জি। আমার বলেন sie, জি, মারিয়া পড়ছে জি এর মধ্যে, কারণ সে হচ্ছে ফিমেল। আচ্ছা, মারিয়া ভন্ট হুম, ইন চিটাগং। যদি আমি বলতাম ফর এক্সাম্পল পল, পল হচ্ছে একটা ছেলের নাম, পল হলে কি হবে তাহলে? ihr, পল হলে ভন্ট হবে, তাই না? wohnt in চিটাগং। যদি বলি চিটাগং। বিয়ে, যদি বলি তাহলে কি হবে? আমরা তখন হচ্ছে wohnen, ভোনেন, wir wohnen in চিটাগং। জি যদি হয় সেক্ষেত্রে ফর্মাল, তাও wohnen, তাও হবে ভোনেন। আচ্ছা, আরেকটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কি? তোমরা, হ্যাঁ, সেটা ইয়ার। ইয়ার যদি হয় কি হবে? তখন হচ্ছে wohnt, ফন্ট।
ডাব্লিউ কে আমরা কি উচ্চারণ করি? বোন, ভি, ওয়াও। এক্স্যাক্টলি। তো ডাব্লিউ থাকলে সেটাকে আমরা সব সময় জার্মান আমরা উচ্চারণ করবো হচ্ছে ভ এর মতো, ভে এর মতো উচ্চারণ করবো, ঠিক আছে? ভন্ট, ওন্ট না, ভন্ট। বোন। ওকে, গুড। এরপরে আসি ভাই হচ্ছে একটা কোশ্চেন এখানে, হুম, সাপোজ আমি এখানে দুইজনের নাম দিয়ে জিজ্ঞেস করতেছি, মারিয়া এন্ড পল, তাহলে তো হচ্ছে তারা হবে, রাইট? সো এক্ষেত্রে মারিয়া এন্ড পল ভনেন ইন সিটিজি হবে, সিটিজি, রাইট? যদি দুজন হয় তখন তো প্লুরাল হয়ে গেল, তারা হয়ে গেল। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে বোনেন হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আরেকজনকে ট্রাই করে দেখি, সেটা আম, ইয়ামি আপু, আপনি ট্রাই করেন দেখেন। এসেন, ইসের সাথে কি হয়? এসে। আমি আম, বিরিয়ানি খাই, ঠিক আছে? তাহলে কিভাবে বলবেন? Ich esse Biryani. বিরিয়ানি, হুম, দু Du isst দু ইস বিরিয়ানি, হুম, তারপর ihr, sie, es bist আচ্ছা, এ আর জি এস কি হবে এখানে? ইস্ট বিরিয়ানি। এই জায়গায় দুইটাই কিন্তু আসলে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? এটার কোনো পার্থক্য নাই। আচ্ছা, ভিয়া, আমরা যদি খাই wir essen. ভিয়া এসেন বিরিয়ানি, হুম, ইয়া, Ihr esse, wir isst Biryani. এই জায়গায় একটু স্লাইড ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইয়া এস্ট। এটা হচ্ছে ইস্ট, যেহেতু ই আছে সামনে, মানে ই বলতে আই আছে, আই কে আমরা জার্মানি ই বলি, ওই জন্য ইস্ট হয়, ঠিক আছে? আর এটা যেহেতু এটাকে আমরা এ বলি, ই কে এ বলি জার্মান, ওই জন্য এস্ট, দু এস্ট, সরি দু না, ইয়া এস্ট। Ihr, ihr isst Biryani. তারপর হচ্ছে জি অথবা জি এসেন Essen বিরিয়ানি। Biryani. যাই গুড আপু। এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। তো ইরেগুলার ভার্ব হওয়ার কারণে এগুলা কিন্তু সেম ফর্মুলাটা কাজ করে না এখানে। যেমন পরিবর্তনটা কিভাবে হয়েছে, এটা ইরেগুলার কেন? কারণ এখানে সাধারণত আমরা যেটা পড়েছিলাম এসএন, এসএন এর পরিবর্তে ইএন এর পরিবর্তে এখানে কি আসছে? ই যুক্ত হয়েছে। কিন্তু দু এবং এআরজিএস এর ক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? তখন ই দিয়া শুরু হয় না, তখন এটা শুরু হয়েছে হচ্ছে আই দিয়ে। তো এগুলো পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু ভার্ব আছে ইরেগুলার ভার্ব, মানে খুব বেশি না। এগুলো আমরা সামনে দেখবো। এরকম কিছু ভার্ব আছে, এগুলা এগুলো বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার সাধারণত একটু পরিবর্তন হয়। ওকে, গুড। এবার আসি হচ্ছে আম, আচ্ছা, আরেকজনকে ট্রাই করে দেখি। আব্দুল্লাহ ভাই, ট্রাই করে দেখবেন। মাখেন দিয়ে করেন। যেমন মাখেন মানে হচ্ছে টু ডু, মানে কোনো কিছু করা। আম, আপনি কি করেন? ফর এক্সাম্পল, আপনি কি করেন? Uh, ich mache Student. ইস মাখে, আই ডু। স্টুডেন্ট কি হয়? আই ডু। Oh, sorry. Um, ইস মাখে, Study. Ich mache Hausaufgabe বলা যায়। হাউস Okay. হাউস অফগাবে মানে কি? বাড়ির কাজ। Homework. Okay. তো যদি বলি যে আমি বাড়ির কাজ করি, যদি বলি যে তুমি বাড়ির কাজ করো, তাহলে Du bist Hausaufgabe. দু Oh, বিস, sorry. Du bist or দু বিস হবে না। দু বিস হলে মানে বি, Mist? না, দু মার্কস। Okay. কারণ ওই যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না, ফর্মুলাটা কি? যে ভার্বই থাকুক, এই ভার্বের ইএনটা বাদ দিয়ে এসটি যোগ হবে, তাই না? এটা জি ভাইয়া। ইউনিভার্সাল আমাদের স্ট্রাকচার, মোটামুটি ধরতে পারি। তো এখানে ইএন যেহেতু আছে, ইএনটা পরিবর্তন হয়ে আমার শুরুতে কি আসছে এখানে? ইসের সাথে আমি কি দিয়েছি? E. কি দিয়েছি এক্স্যাক্টলি? মাখনের দুয়ের জায়গায় কি দিয়েছি? আমি এসটি দিয়েছি, যে জিনিসটা আমরা পড়লাম। তাহলে কি হলো? দু মার্কস। Du magst. ইয়ার জিএস কি হবে? কি হবে? Must. ইয়ার জি এস তো হবে না। এস এস হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে অন্য জায়গার উপর। এস মার্কড হয়, ইয়া মার্কস। Macht Hausaufgabe. এক্স্যাক্টলি, হুম। তারপরে যদি ভিএ বলি তাহলে Wir machen Hausaufgabe. wir machen Hausaufgabe. Ihr Ihr macht Hausaufgabe.
হুম, তারপরে জি, আপনি বাড়ির কাজ করছেন, অথবা তারা Sie machen Hausaufgabe. জি জি, মর্ফেম হাউস আটকাবে, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমাদের ভার্ব কনজুগেশন আমরা বলি, অথবা জার্মানে আমরা বলি হচ্ছে ভেয়াব কনজুগাসিয়ন বলা হয়। তো ভেয়াব কনজুগেশনে যখনই আমাদের একটা ভার্ব থাকবে, মাথায় রাখতে হবে আমার একটা জিনিস, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা আমাকে মাথায় রাখতে হবে। আমার ই থাকবে, ইসের যদি হয় ই থাকবে, দু যদি থাকে এসটি থাকবে, এ আর যদি থাকে ইয়াস জিএস, সেক্ষেত্রে টি যুক্ত হবে, ইয়ে থাকলে টি, বাকি জায়গায় বেস ফর্ম। এটা হচ্ছে আমার মেইন শেখার বিষয়। তো এখানে দুইটা এটা কি ভাই এন্ডুগেন বলে? পারবে। এন্ডুগেন, আর কি উপরের নামটা কি দেওয়া ভাই এটা? এটাকে বলা হচ্ছে এন্ডুঙ্গেন। এন্ডুঙ্গেন মানে হচ্ছে এন্ডিং, ঠিক আছে? তো এন্ডিং হচ্ছে এই ভার্বটার এন্ডিং কি, এই ভার্বটার এন্ডিং হচ্ছে ইএন, তাই না? তো এন্ডুঙ্গেনটা পরিবর্তন হয়ে ইস যখন হবে, তখন এটার এন্ডুঙ্গেন মানে এটার শেষ যেটা থাকবে, যে ওয়ার্ড মানে লেটারটা থাকবে, ওটাকে বলা হচ্ছে এন্ডুঙ্গেন মানে এন্ডিং। ইস যদি থাকে, ওটার সাথে যে ভার্বটা যোগ হবে ওটার এন্ডিংটা হবে ই। ওটা বুঝাইছে। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখানে দুইটা ভার্ব এক্সট্রা আমরা পড়ছি, হাবেন এবং জাইন ভার্ব। জাইন ভার্ব মানে হচ্ছে হওয়া কোনো কিছু, টু বি ভার্ব, ঠিক আছে? ইস বিন হাউস অফ গাবে হয় হবে না, এটা মেক সেন্স করে না। কারণ আমি হই বাড়ির কাজ, এটা কোনোভাবে হয়, কোনোভাবে হয় না। তো ইস হাবে হাউস অফ গাব, এটা বলা যায় আমার বাড়ির কাজ আছে। ইস হাবে, হাবে মানে হচ্ছে আছে আমার কাছে, সেক্ষেত্রে আমি হাবে দিতে পারি। কিন্তু বিন কখন দিব আমরা, জাইন ভার্ব ইসের সাথে বিন হবে তখন আমি যখন কোনো কিছু হব। ইস বিন ওসমান, আমার নাম হচ্ছে ওসমান, অথবা আই এম ওসমান, দু বিস, তুমি হচ্ছে আম, সঙ্গীত, দু বিচ সঙ্গীত, ফর এক্সাম্পল। এয়া ইস্ট জুথি zum Beispiel, ঠিক আছে? এই জায়গায় আমি কিছু এক্সাম্পল দিতে পারি। ইস বিন, সহজে আপনাদের জন্য, ওসমান, দু বিস আব্দুল্লাহ, দু বিস আব্দুল্লাহ। আর যদি বলে যে এয়া, ইয়া ইজ কি হবে, ফর এক্সাম্পল সঙ্গীত, কারণ ইয়া দিয়ে আমি সঙ্গীতকে বুঝাইছি, ঠিক আছে? সঙ্গীত ভাইকে বুঝাইছি। ইয়া ইজ সঙ্গীত, যেহেতু পুরুষ বাচক। জি ইজ জুথি, ফর এক্সাম্পল, জুথি আপু। তো সে হচ্ছে জুথি আপু। wir sind Mensch, আমরা হচ্ছি মানুষ। wir sind Mensch, আমরা হচ্ছি মানুষ। তারপরে ihr seid Studenten, Studenten, তোমরা হচ্ছে স্টুডেন্ট। তারপর হচ্ছে জি, জি দিয়ে আমি আপনাদের সবাইকে বুঝেছি। ইয়ে জিন্ট গুড, আপনারা ভালো। এই জায়গাগুলোতে আমরা সাধারণত জাইন ভার্বগুলো ইউজ করি। আমার নাম হচ্ছে এটা, তোমার নাম এটা, আপনাদের নাম এটা, হ্যাঁ। ভি এজ ইন ম্যান, আমরা হচ্ছি মানুষ। ভি এর যখন হবে, আমরা যখন কোনো কিছু হব, টু বি ভার্ব ইংলিশে যেরকম পড়ি ওরকম ভাবে যদি হয়, এটাকে জাইন ভার্ব বলা হয়। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? Haben Sie noch etwas Fragen? ভাই এখানে মূলত মানে ধরেন টু বি ভার্ব বা নর্মাল ভার্ব মানে সবকিছু ডিপেন্ড করবে একটা সেন্টেন্সের উপরে। এক্স্যাক্টলি, আপনি কি লিখতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন সেন্টেন্সে, সেটার উপর ডিপেন্ড করবে। একদম ইংলিশের মতো বলা যায়। ইংলিশে আমি বলি আই হ্যাভ এ কার, ফর এক্সাম্পল, আমার একটা কার আছে, আমি কি বলি আই এম এ কার? না, ich habe Auto. Ich habe ein Auto, আমার একটা গাড়ি আছে। যদি বলি যে ich bin ein Mensch, আমি একজন মানুষ, বলতে পারি। অথবা ich bin ein Mann, আমি একজন ছেলে। Ich bin eine Frau, আমি একটা মেয়ে। Ich bin ein Kind, আমি একটা বাচ্চা। এরকম যদি বলি, তখন যখন হওয়া কোনো কিছু বোঝাবে তখন আমি বিন ইউজ করব। আর কোনো কিছু যদি থাকে আমার কাছে, আই হ্যাভ, সেক্ষেত্রে আমি হাব ইউজ করব। জি। ওটার পাশাপাশি যত ভার্বই আছে, ভার্বগুলো সবসময় ডিপেন্ড করে কি বলতে চাচ্ছেন। অনেক ভার্ব আছে, হাজার হাজার ভার্ব আছে। কিন্তু আমাদের হাজার হাজার বার তো আমাদের একদিনে তো মুখস্থ হবে না, জানা সম্ভব না। সেক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের মনে রাখা উচিত। এটাই হচ্ছে সে ফর্মুলা, আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছিলাম। এই ফর্মুলাটা যদি মনে রাখেন, যত বারবি আসুক, 90 to 95% এই ফর্মুলার মধ্যে কাজ করবে। এই ফর্মুলার মাধ্যমে আপনারা সকল ভার্ব করতে পারবেন। ভাই আইনসে তো বেশিরভাগ মানে এই ফর্মুলাটাই কাজ করে না, মানে বেশিরভাগ আইনস না, পুরো জার্মান ল্যাঙ্গুয়েজেই এই ফর্মুলাটাই কাজ করবে। আর আর কোনো ফর্মুলা পুরো জার্মান ল্যাঙ্গুয়েজ আর নেই, একটাই হচ্ছে ফর্মুলা, এটা আইনস হোক সে আইনস হোক, ডাজন্ট ম্যাটার। ওকে, তো এটা আহ, আমরা অলরেডি পড়েছি, আমরা আলোচনা করেছি ভিএ স্পিলেন, জি স্পিলেন, হ্যাঁ। স্পিলেন একটা ভার্ব, আমরা এখানে আলোচনা করেছি। এবার আমরা আরেকটা ভার্ব দেখলাম, সেটা হচ্ছে গেহেন। গেহেন মানে কি? গেহেন মানে হচ্ছে টু গো, কোথাও যাওয়া। তো সেম ভাবে এখানে ইস গেহে,
আমি যাই। দু গেহেস্ট, তো এই জায়গায় একটু স্লাইট ইয়ে আছে, দু গেহেস্ট, তো এখানে ইএসটি যোগ হয়েছে, এয়া গেহেট। এটা সেম ভাবে এই ফর্মুলাটা কাজ করেছে। জি গেট, এটা হচ্ছে ফিমেল বোঝানো হয়েছে। ভিয়া গেন, আমরা যাচ্ছি। ইয়া গেট, জি জি গেন। তো এই জায়গায় আমরা আরো একটা এক্সাম্পল এখানে দেখতে পারি। ফর এক্সাম্পল, যদি বলি আমি বার্লিন যাচ্ছি, কিভাবে বলতে পারি? ইস গেহে, না, বার্লিন তো যাওয়া যায় না, ইস ফারে বলা যায় তখন। আমি বলতে পারি ইস গেহে আম, ইন দি শুলে। ইন্ডি শুলে কেন হয়েছে এই মুহূর্তে আপনারা, এটা আপনাদের জন্য টু কমপ্লিকেটেড হয়ে যাবে। ইন্ডি শুলে এটা অ্যাকুজেটিভ হওয়ার জন্য হয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। তবে আপাতত মনে রাখি, ইস গেহে ইন্ডি শুলে, আমি স্কুলে যাচ্ছি। দু দু গেস ইন্ডি শুলে, তুমি স্কুলে যাচ্ছ। এর জি গেট ইন্ডি শুলে, wir gehen in die Schule, sie gehen in die Schule, ihr geht in die Schule, তোমরা স্কুলে যাচ্ছ। এবার আসে হচ্ছে আরেকটা ভার্ব, আমরা দেখি ফারেন। ফারেন মানে হচ্ছে কি? টু ড্রাইভ। কোথাও, মানে কোথাও বলতে মানে গাড়ি চালানোটাকে সাধারণত ফারেন বলা হয়। যদি বলি যে আমি বন যাচ্ছি, সেটা কিভাবে বলতে পারি? ইসের সাথে কি হবে? ইস। ট্রাই করেন যে কোনো একজন। ফারে হবে না, Ich fahre. ফারে। তারপর সাধারণত কোনো সিটি যদি আমরা বলি, কোনো শহর যদি আমরা মানে গাড়ি চালাচ্ছি বলি, সেক্ষেত্রে নাহ ইউজ করি আর কি। এই প্রিপোজিশনটা সবসময় আম, মানে প্রযোজ্য আর কি। ইস ফারে নাহ বার্লিন, কোনো দিকে আমি Nach যাই। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাইতে আমি একটা দিকে যাচ্ছি, তাই না? আমি গাড়ি চালাইতে বসে আছি না, গাড়ি চালাচ্ছি একটা দিকে যাচ্ছি, একটা দিকে আমি অগ্রসর হচ্ছি। এই যখন একটা শহর বোঝানো হয়, একটা দেশ বোঝানো হয়, ওগুলোর আগে নাহ বসে ভাই মানে যে কোনো কিছুতে গাড়ি দিয়ে হোক, বাস দিয়ে হোক, ট্রেন দিয়ে গেলে আমরা এটা ইউজ করবো। সাধারণত। হ্যাঁ। তারপর হচ্ছে তুমি বার্লিন যাচ্ছ, কিভাবে বলবো? মানে ফারেন করছো। দু du, du fährst nach Berlin. এই জায়গায় এসে একটু স্লাইড পরিবর্তন হয়, দু ফেয়াস। F E ঠিক আছে, দু ফেয়াস নাখ বের্লিন। এই জায়গায় একটু স্লাইড পরিবর্তন, এটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। কেন ইরেগুলার ভার্ব? কারণ এখানে এই ফারেনটা হওয়ার কথা ছিল ফেয়াস্ট, ঠিক আছে? এসটি হওয়ার কথা, এসটি আছে ঠিক আছে, কিন্তু এখানে এই যেটা আছে, আরটা পরিবর্তন এখানে কি হয়েছে? এখানে উমলাউট চলে এসেছে। তো এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব মনে রাখার কিভাবে মনে রাখতে পারি? একটা ওয়ে, মুখস্থ করতে হবে। এটা আর কোনো অল্টারনেটিভ নেই আসলে। বা এগুলো ব্যাপারে কোনো লিস্ট থাকলে একটু দিয়ে দিন, আহ, তাহলে হবে। এমনটা লিস্ট আসলে আনফরচুনেটলি আমার কাছে নেই, তবে এমন লিস্ট আমার কাছে মনে হয় না কারো কাছে থাকতে পারে। তো এটা অনেক ভার্ব, একটা দুইটা ভার্ব না, শত শত হাজার হাজার ভার্বও থাকতে পারে আসলে। এরকম ভাবে কেউ কখনো চিন্তা, তবে আমি চিন্তা করতে পারি যে ইরেগুলার ভার্ব যেগুলো আছে, ওগুলো একটা লিস্ট আপনাদেরকে আমি ট্রাই করতে পারি তৈরি করার। বাট এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা আমরা শিখবো আর কি। তো একদিনে তো হয়তো বা শেখা হয় না, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগুলো আমরা শিখতে পারবো। আচ্ছা, এয়ার জি যদি হয় ফেয়াট হবে তখন। এয়ার জি এস ফেয়াট না। ভাই আমরা ওই যে নাক, এটা কখন ইউজ করব? এই যে যেমন নাক বন, নাক বের্লিন। এটা কোনো শহরের দিক থেকে, শহর অথবা দেশের ক্ষেত্রে আমরা সাধারণত নাক ব্যবহার করি আর কি। যেমন ইস ফারে নাক বাংলাদেশ, সরি ইস ফ্লিগে নাক বাংলাদেশ বলতে পারি। ফারেন তো করতে পারি না, ফ্লিগে বলতে পারি। আমরা ফ্লাই করি, সেক্ষেত্রে ইস ফ্লিগে নাক বাংলাদেশ বলি। কোনো কিছু দিকে যদি বোঝানো হয়, দিক। ঠিক আছে, আমি এই জায়গায় আছি, এখান থেকে আমি একটা শহরের দিকে যাচ্ছি, শহর দেশ, এই জায়গাগুলোতে সাধারণত নাক বসে। এস, এখানে এসও হয়, এস ফেয়াট নাক বার্লিন। তারপর হচ্ছে ভিয়া fahren nach Aachen. Ihr fährt nach Bangladesh. Sie fahren nach Dhaka। এরকম ভাবে আর কি, ফারেন দিয়ে আমরা অনেকগুলা সাধারণত কোনো শহর কোনো দেশের ক্ষেত্রে আমরা কিন্তু ফারেনটা আমরা
বলতে পারি। ওকে, গুড। তো এমন অনেকগুলা এই যে আরেকটা বার আমরা দেখলাম মাখন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। ইশ মাখে হাউস অফ গাবে, দু মাক্স হাউস অফ গাবে, সেম ফর্মুলা সেম ওয়েতে এটা কাজ করতেছে। এরপর আসে হচ্ছে আরেকটা ভার্ব, সেটা হচ্ছে আবাইতেন। আবাইতেন এটা খুবই কমন একটা ভার্ব। সাধারণত এটা আর বাইতেনও বলা যায়, কিন্তু আবাইতেন বলা যায়। ঠিক আছে, আপনারা সবার চেষ্টা করবেন আবাইতেন বলার জন্য, আরটা উজ্জ্ব রেখে এখানে বলার চেষ্টা করবেন আবাইতেন। ঠিক আছে, ইশ আবাইতে, du arbeitest, du arbeitest, er, sie, es arbeitet, arbeitet, er, sie, es arbeitet. Wir arbeiten, ihr arbeitet, sie arbeiten. তো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, কে করতে পারবেন দেখি, কোনো আইডিয়া? আবাইতে দিয়ে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারেন কিনা ট্রাই করেন দেখি কেউ একজন। Ich arbeite im Hospital, Krankenhaus, Ich arbeite im im Krankenhaus. Krankenhaus. আমি হাসপাতালে কাজ করি। আচ্ছা, তারপরে যদি বলি যে তুমি আম, Arbeit, arbeitest. তুমি আবাইতেস, হ্যাঁ তুমি ডক্টর হিসেবে কাজ করো, তাহলে কিভাবে বলবো? দু আরবাইটেস্ট আলস। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখনই কোনো প্রফেশন হিসেবে আমরা মেনশন করব, যেমন প্রফেশন হিসেবে আমি ডাক্তার যদি বলি, প্রফেশন হিসেবে ইঞ্জিনিয়ার যদি বলি, প্রফেশন হিসেবে আমি আম, ফাঁকয়ফা হিসেবে বলি। ফাঁকয়ফা মানে হচ্ছে যারা কোনো কিছু বিক্রি করে তাদেরকে বলা হচ্ছে ফাঁকয়ফা বলা হয়। ফা যারা কোনো কিছু বিক্রি করে ফাঁকয়ফা বলা হয়, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে হয় হচ্ছে ফারকয়ফারিন। ফারকয়ফারিন। তো যদি বলি দু আরবাইটের আলস আর্টস, আর্টস মানে কি? আর্টস মানে হচ্ছে ডক্টর, ডাক্তার। ঠিক আছে, আর্টস মানে হচ্ছে কি? ডাক্তার। যদি বলি যে সে আম ফাঁকয়ফা হিসেবে কাজ করে, তাহলে কিভাবে বলবো? এয়া, কে বলতে পারবেন? আরবাইটেট আলস ফাঁকয়ফা। ঠিক আছে, যদি বলি যে জি মানে ফিমেল ব্যক্তিটা ফারকয়ফারিন হিসেবে কাজ করে, কিভাবে বলবো? জি আরবাইটেট আলস ফারকয়ফারিন। যদি বলি যে আমরা হাসপাতালে কাজ করি, ভিয়া আরবাইটেন ইম ক্রাঙ্কেনহাউস। তো মধ্য কথা হচ্ছে এখানে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, অনেকভাবে অনেক ওয়ার্ড দিয়ে আমরা তৈরি করতে পারি। তবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের মেনটেন করার। তো আপনাদের কাছে হয়তো বা প্রথম এই জিনিসগুলো দেখার কারণে অনেকটা ওভারহেলমিং মনে হচ্ছে ভাইয়া অনেক কমপ্লেক্স। আসলে কমপ্লেক্স না, খুবই সহজ। কারণ আপনাদের কাছে এই মুহূর্তে হয়তো কমপ্লেক্স লাগার একটা রিজন আছে, ভ্যালিড রিজন হচ্ছে আপনার এই ওয়ার্ডগুলোর সাথে আপনার পরিচিত না। যেমন কয়ফা, ক্রাঙ্কেন হাউস, আর্টস, এগুলো আপনারা আমরা এখনো শিখিনি। আমরা যখন এগুলো শিখবো, বুঝবো, জানবো, তখন আমরা বুঝতে পারবো ও আচ্ছা, এই সেন্টেন্সটা যে আমরা আগে পড়েছিলাম এটা আসলে এখন মেক সেন্স করছে আমার কাছে। তো আমরা আজকে নতুন আপনারা যে জিনিসটা করবেন, সব সময় ক্লাসে যেই নতুন শব্দ দেখবেন, ওয়ার্ডের জন্য একটা লিস্ট বানানোর চেষ্টা করবেন। সেটা নিজে নিজে আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? আপনারা এখন থেকে একটা খাতা রাখবেন। ওই খাতায় যখন আমরা ক্লাস করব, ক্লাসের সময় নতুন যে শব্দটা আপনি দেখলেন, শিখলেন ক্লাসে, আমি তো সবসময় এক্সপ্লেন করে দিই এটা রিজনটা কি, এটা কখন ব্যবহার হচ্ছে, ওই সেন্টেন্স সহ ওয়ার্ডটা লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার A1 শেষে আপনি দেখবেন যে আপনার কাছে শত শত ওয়ার্ড কিন্তু লিস্ট আপনার কাছে অলরেডি চলে আসছে। তো আজকে যদি আপনারা যদি হিসেব করেন, আজকে কতগুলো ভার্ব আমরা শিখলাম, কতগুলো ওয়ার্ড শিখলাম। ট্রিঙ্কেন, স্পিলেন, স্প্রেকেন, ভোনেন, মাখেন, তারপর হচ্ছে হাবেন, জাইন, আরবাইতেন আমরা শিখলাম, ক্রাঙ্কেন হাউস, ফাঁকয়ফা, ফাঁকয়ফারিন,
হ্যাঁ, এটা হচ্ছে der Verkäufer, আর এটা হচ্ছে die Verkäuferin। তো এই ওয়ার্ডগুলো আপনারা লিখে রাখবেন, ঠিক আছে? কারণ একটা স্ট্রাকচার আপনাদেরকে ফলো করতে হবে নিজেদের মতো করে। এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পার্সন তো আসলে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট, তো এক একজন এক একভাবে ফলো করে। তো ইন জেনারেল আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আলাদা করে একটা লিস্ট রাখবেন। একটা আম, বই হোক, বই না, একটা ডায়েরি রাখবেন অথবা একটা খাতায় লিখে রাখবেন। প্রতিদিন যতগুলো ক্লাস ওয়ার্ড পড়ছেন আপনি, প্রতিগুলো যে সেন্টেন্সগুলো পড়ছেন সেন্টেন্সগুলো সুন্দর করে লিস্ট করে রাখবেন। 10টা শিখলেন, 20টা শিখলেন, প্রতিটা ক্লাসে যদি 10টা ওয়ার্ডও যদি শিখেন, আমরা যদি 20টা ক্লাস করি, 200টা ওয়ার্ড আপনার এক্সট্রা। ওটার পাশাপাশি আমরা যখন বই পড়বো তখন একদিনে 50টা 100টা আপনি ওয়ার্ড শিখতে পারবেন। এক্স্যাক্টলি A1 শেষে আপনার 1000 উপরে হয়তো আপনার ওয়ার্ড, আপনার ভোকাবুলারি আপনার মুখস্থ থাকবে, অথবা ভার্ব মুখস্থ থাকবে। এভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনি নিজে অনেকটা কনফিডেন্ট ফিল করবেন, কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে অনেকটা আপনি এগিয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার পুরোপুরি পার্সোনাল অপিনিয়ন। আপনারা এই জিনিসটা এখন থেকে শুরু করতে পারেন। যে ক্লাস শিখেছি, ক্লাসের একটা খাতা রাখতে পারেন, যেটা আমরা প্রতিদিনের জন্য নোট করতেছি, নোটবুক একটা রাখতে পারেন, আর একটা শুধুমাত্র ভোকাবুলারি লিস্টের জন্য রাখতে পারেন। সেখানে শুধুমাত্র ভোকাবুলারি লিস্টগুলো রাখবেন। তো সেটা আরো মনে রাখার সহজ উপায় হচ্ছে ওই লিস্টগুলো যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন। আমি যেটা করতাম, দেয়ালের সাথে টেপ দিয়ে লাগিয়ে রাখতাম, টেবিলের সাথে, মানে যে জায়গায় এটা ভিজার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমি দরজার পিছনে লাগিয়ে রাখতাম টেপ দিয়ে, ঠিক আছে? তো আমি যখনই চলাফেরা করছি, যখনই নতুন শব্দটা শিখছি, আমার চোখে পড়তেছে, বারবার বারবার আমার ব্রেনে বারবার সিগন্যালটা যাচ্ছে, ও আচ্ছা এটা মানে হচ্ছে এটা। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু আমাদেরকে জার্মান শিখতে হবে, কারণ একটা ল্যাঙ্গুয়েজ শেখা আম, আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না। কিছু স্পেসিফিক আপনাকে ট্রিক্স ফলো করতে হবে। আমরা যেরকম ইংলিশ শিখেছিলাম, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখেছিলাম, কিন্তু ইংলিশ শেখার পরেও কিন্তু আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ দিক থেকে কিন্তু আমরা এখনো ওই লেভেলে কিন্তু পৌঁছাতে পারি নাই। যেমন আমি যদি বলি ইন্ডিয়ার কথা বলি, যদি বলি একদম স্পেসিফিক এবং প্র্যাকটিক্যালি, ওদের দেশে ইংলিশের যে ফাস্ট ইউজ আছে, আমাদের দেশে কিন্তু এরকম ফাস্ট ইউজটা কিন্তু নেই। আমাদের দেশে এখন ওই ইংলিশ বলতে পারাটা কিন্তু একটা ক্রেডিট বলা যায়, হ্যাঁ। কেউ আবার অফেন্সিভ হবেন না, আমার পার্সপেক্টিভ এটা পুরোপুরি আমার অপিনিয়ন আর কি। কিন্তু একটা ভাষা শিখতে, এটা বলার কারণ হচ্ছে একটা ভাষা শিখতে যথেষ্ট সময় লাগে এবং যথেষ্ট মোটিভেশন প্রয়োজন হয়, এবং যথেষ্ট সঠিক গাইডলাইনের সাথে সাথে আপনার নিজের একটা স্ট্রাকচারাল ওয়ে আপনাকে ফলো করতে হবে। আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম ওইটা আপনারা ফলো করার চেষ্টা করেন, এবং আমি বিলিভ করি আপনাদের সেটা খুব কাজে লাগবে। ওকে। এরপরে ট্রিঙ্কেন আমরা পড়লাম, ট্রিঙ্কেন নিয়ে আলোচনা করেছি, স্পিলেন নিয়ে আলোচনা করেছি। ওকে, এবার আসি হচ্ছে আমরা কিছু হাউস অফ কাবে না, এটা কিছু কুইজ আমরা করি, ঠিক আছে? তো এখানে অনেকগুলো কুইজ আছে। আম, 1 নাম্বার কুইজের অ্যান্সার কি হবে বলুন তো দেখি, কে বলবেন? হ্যান্ড রেজ করেন। ও সরি, জি, রাজীব ভাই বলেন। মাখে হাউস অফ কার্ড। হুম, ইস মাখে হাউস অফ কাবে। ওকে, গুড। 2 নাম্বারটা কি বলবেন? Du magst Hausaufgaben. এক্স্যাক্টলি, 2 মার্কস হাউস অফ কাবে। 3 নাম্বারটা? হুম হুম, ইমন ভাই বলেন। জি, ইমন ভাই বলেন। Er macht Hausaufgaben. এর মার্ক আউট অফ গান। এক্স্যাক্টলি, ইয়া মাক্ট হাউস অফ কাবে। আচ্ছা, Sie এবার macht আসি হচ্ছে এটা কি Hausaufgaben. হবে? জি মাখে, মার্কস, মাক্ট, মাখেন, এটা কি হবে? Feminin হলে macht. এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফেমিনিন এবং এটা হবে জি মাক্ট হাউস অফ কাবে। তারপর ইয়ে, পরেরটা কি হবে? Ihr magst Hausaufgaben. এটাও ভাই ইয়ার মার্কড হবে। এক্স্যাক্টলি, এটা হবে। 3 নম্বরটাই। ওকে, তো আমরা যেটা করি, আমরা একজন যদি কোনো কিছুতে পার্টিসিপেট করি, আমরা বাকিদেরকে সুযোগ দিই, ঠিক আছে? তাহলে সবাই, আমরা যখন পার্টিসিপেট করব সবাই আসলে ভালো ফিল করবো আর কি। কারণ এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা একজন পার্টিসিপেট করলাম কিন্তু বাকিরা আমরা সুযোগটা পেলাম না, অথবা আমরা মন খারাপ লাগতে পারে, অথবা আমাদের মোটিভেশনটা নাও থাকতে পারে। তো সবাইকে মোটিভেট করার জন্য আমরা হচ্ছে একটা টিম, ঠিক আছে? আমরা একটা টিম, আমাদের উদ্দেশ্য হচ্ছে জার্মান শেখা, আমরা একসাথে এগিয়ে যাব। কেউ পিছনে থাকতে পারে, কেউ সামনে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু সবাই আমরা এক সারির, ঠিক আছে? একসাথে আমরা চলার চেষ্টা করব। আচ্ছা, ইয়ার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ইয়া মার্কড হাউস অফ কাবে। এরপরটা কি হবে কে বলবেন? যিনি বলেননি, জ্যোতি আপু বলেন।
Wir machen Hausaufgaben. Wir machen Hausaufgaben. গুড। তারপরে সারা আপু বলেন পরেরটা। Sie machen Hausaufgaben. Sie machen Hausaufgaben. sehr gut। তো আজকে যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে টু হোম সেটা হচ্ছে আমাদের ভার্ব স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের পাশাপাশি ভার্ব কোন জায়গায় বসছে, ভার্ব কিভাবে চিনতে পারবো, মানে সাবজেক্টের উপর বেস করে ভার্ব কনজুগেশন কিভাবে করব সেটা আজকে আমরা শিখেছি। তো এখানে আরো কিছু ভার্ব, এগুলো অলরেডি আমরা পড়েছি, আলোচনা করেছি আমরা। আম, এখানে আপনাদের একটা হাউস অফ কাবে থাকবে, ঠিক আছে? হাউস অফ কাবেটা কি থাকবে? তো এখানে যেমন স্পিলেন, আমরা একটা ভার্ব শিখেছি এখানে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, এবং স্প্রেখেন নিয়ে আলোচনা করেছি। তো আমি এই দুইটা যেহেতু আমরা আলোচনা করে ফেলেছি, সেক্ষেত্রে আমি চাই আপনাদেরকে আরো নতুন দুইটা ভার্ব দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, যেটা করতে পারেন, প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা 2 3 4 5 6 7 8 আটটা করে সেন্টেন্স তৈরি করবেন। কারণ একটা ভার্বের 8টা verb কনজুগেশন আছে। একটা ভার্বের সাবজেক্টের উপর বেস করে, সাবজেক্ট ইজ, টু, ইয়াস, জি, ইয়াস, ভিয়া, হ্যাঁ, 8টা করে সেন্টেন্স আপনারা তৈরি করবেন। তবে চেষ্টা করবেন সেন্টেন্সগুলো ইউনিক না, মানে আপনারা যেটাই বুঝতে পারেন, তবে একটার সাথে একটা যাতে মিল না থাকে। মানে যদি পারেন তো ভালো, যদি না পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেক্ষেত্রে স্প্রেখেনটা করতে পারেন। স্প্রেখেন সাধারণত এটা খুবই কমন একটা ভার্ব, এটা আমাদের হাউস অফ গাবে থাকবে। স্প্রেখেন দিয়ে আপনারা 8টা সেন্টেন্স তৈরি করবেন। আম, তারপর হচ্ছে আরেকটা করতে পারেন, সেটা উম, 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 কোকেন। কখন বলা যায়? আম, এসেন আমরা পড়েছি, কখন আমরা পড়িনি। তারপর হচ্ছে আম, Trinken. ত্রিঙ্কেন আমরা পড়েছি আজকে। ভোনেন পড়েছি, স্প্রেখেন পড়েছি, স্পিলেন পড়েছি, ফারেন রাইজেন। এক্স্যাক্টলি, রাইজেন আমরা পড়িনি। রাইজেন পড়িনি, রাইজেন নিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে ফারেন্ট, এটা ইম্পর্টেন্ট। ফারেন্ট আপনারা লিখতে পারেন। গেহেন, এই 4টা সহ আরেকটা হচ্ছে স্প্রেখেন। এই 5টা দিয়ে আপনারা টোটাল 40টা সেন্টেন্স তৈরি করবেন। যেহেতু আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে নেক্সট শনিবারে, এই 5টা ভার্ব নর্মালি এগুলো খুব বেশি ইউজ হয়। কখের মানে হচ্ছে রান্না করা, টু কুক, যারা জানেন না। তো এটা দিয়ে আপনারা একটা প্রত্যেকটা বার দিয়ে, যেহেতু 8টা করে আমাদের সাবজেক্ট আছে, 8টা করে সাবজেক্ট দিয়ে, যেমন ইস কখে বিরিয়ানি, অথবা ইস কখে রাইস, ইস কখে zum Beispiel ফিশ, যেটা আপনাদের মনে হয়। তবে চেষ্টা করুন ভিন্ন ভিন্নভাবে লেখার জন্য, তাহলে আপনাদের আম, চিন্তা ভাবনাটা বাড়বে, ঠিক আছে? যেমন ইস কখে বিরিয়ানি, দু কক্স বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি বারবার না বলে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। কিছু যদি চেঞ্জ আনেন, তাহলে সেটা ক্ষেত্রে হবে কি আপনাদের বুঝতে সহজ হবে, এবং ভিন্ন ভিন্ন সেন্টেন্স ভিন্ন ভিন্ন উপায়ে আপনারা লিখতে পারবেন। আপনাদের ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত আসবে। ওকে, বাড়ি কাজ ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ভাইয়া ওভারঅল মানে আমাদের মানে খুব প্র্যাকটিস করতে হবে, এটাই তো। এক্স্যাক্টলি, প্র্যাকটিস করতে হবে। আজকে যে জিনিসটা শিখলাম আমরা সেটা আম, বুঝতে পেরেছি কিনা সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট থিং, আমরা বুঝতে পেরেছি কিনা। এটা এখন যদি বুঝতে পারি, সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে, আমি গত ক্লাসেও বলেছি, আমাদেরকে ক্লাসের পরবর্তী সময় মিনিমাম 30 থেকে 1 ঘন্টা আমাদেরকে প্রত্যেক দিন পড়তেই হবে, এটা ম্যান্ডাটরি। যেটাই হোক মিনিমাম 1 ঘন্টা আমরা চেষ্টা করবো প্রতিদিন পড়ার জন্য। এবং আপনারা যদি আজকে আমরা যেটা পড়েছি, আপনারা জাস্ট বাসায় এই স্লাইডটা ওপেন করেন, ক্লাস শেষ হয়ে গিয়েছে, যখন আপনাদের সময় হয় রাতের বেলা একটু ওপেন করেন, একটু দেখেন কি কি পড়েছি। যখনই আপনি স্লাইডটা, পিডিএফটা দেখবেন, সবকিছু আপনার মোটামুটি মাথায় চলে আসবে, ও আচ্ছা আমরা এই টপিকগুলো আজকে পড়েছি। বুঝতে পারলেন? বুঝার পরে বাড়ি কাজ কি দিয়েছি, বাড়ি কাজটা করার চেষ্টা করেন। যদি বাড়ি কাজটা করতে পারেন ভালোভাবে, আমি মনে করি, আমি আশা করবো যে আপনারা ক্লাসটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। বাড়ি কাজ করছেন, ক্লাসটা একটু পড়ে পড়ে নিলেন, দ্যাটস ইট। এতটুকুই আপনাদের থেকে আমার এক্সপেকটেশন। যেটা যেটা পড়াচ্ছি সেটা বাসায় একটু দেখবেন, বাড়ি কাজটা করবেন, এবং স্টেপ বাই স্টেপ, একদিনে আসলে কখনো জার্মান শেখা যায় না। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমরা আগাবো আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন আর? আজকে ক্লাস সবার কাছে
মানে আজকের ক্লাস সম্পর্কে আপনাদের ফিডব্যাক আছে কিনা? সবাই ক্লাস বুঝতে পেরেছি আমরা? সঙ্গীত হ্যাঁ ভাই? ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। ওকে, সারা আপু, কুতুব ভাই, ইমন ভাই, আব্দুল্লাহ ভাইয়া, ইয়ামিম আপু, জ্যোতি জি আপু। ভাইয়া, ক্লাস বুঝতে পেরেছি। গুড। আচ্ছা, ওকে, যদি আমাদের আজকের ক্লাস বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকু থাকবে ইনশাল্লাহ। নেক্সট কালকের মধ্যে আমাদের যে বাড়ি কাজগুলো মিসিং ছিল, যারা আপনারা বাড়ি কাজ দেওয়ার সময় পাননি, বাড়ি কাজগুলো ইনশাল্লাহ কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের আজকের যে বাড়ি কাজটা আছে এটা ইনশাল্লাহ আমরা নেক্সট শনিবার পর্যন্ত, আপনাদের সময় আছে, বাসায় পড়ার চেষ্টা করেন, একটু বাড়ি কাজটা একটু দেওয়ার চেষ্টা করবেন।